সবাইকে শুভ সকাল। আমি শিশির দত্ত। আমি এই জায়গায় যে সঞ্চালকের দায়িত্বটা পালন করার জন্য যুক্ত হয়েছি আপনাদের সাথে, এটার পেছনে প্রধানত কারণ হচ্ছে যে আমরা আজকে যে মানুষটি নিয়ে আলাপ করব এবং যার সম্পর্কে আমরা আজকে এখানে আলোচনায় বসছি, তার সাথে দীর্ঘ সময় কাজ করার একটা সুযোগ হয়েছিল আমার। দীর্ঘ প্রায় 14 বছর তার সাথে আমি কাজ করেছিলাম ওতপ্রোতভাবে। সেরকম একটা জায়গা থেকে হয়তো পূর্বকোণ কর্তৃপক্ষ মনে করেছে আজকের এই অনুষ্ঠানটা আমাকে সঞ্চালনা করার দায়িত্ব দিয়েছে, যে জন্য আমি পূর্বকোণ কর্তৃপক্ষকে প্রথমে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমরা যেই মানুষটির সম্পর্কে এখানে আলোচনা করব, মরহুম মোহাম্মদ ইউসুফ চৌধুরী, আসলে এই মানুষটির যে একটা ব্যাপকতা এবং বিস্তৃতি, এটা একটা বিশাল ব্যাপার। এটা খুব সংক্ষিপ্ত পরিসরে এখানে আলোচনা করে আমার কাছে মনে হয় এটাকে সম্পন্ন করা সম্ভব না। আমি শুধু দুই একজন মানুষের কথা বলবো। যেমন ডক্টর আনিসুজ্জামান ইউসুফ চৌধুরীকে মনে করতেন যে রুচির কারিগর। উনি এই ধরনের একটি কমেন্ট করেছিলেন যখন আমরা পূর্বকোণ প্রকাশের সময় এবং বিভিন্ন সময় প্রকাশের জন্য, বিভিন্ন লেখালেখির জন্য ওনার সাথে যেতাম। তখন ওনার দীর্ঘদিন চট্টগ্রামে অবস্থান করার পরে উনি বলেছিলেন যে এই অঞ্চলের মানুষের মধ্যে যে সংবাদপত্র নিয়ে যে একটা আন্দোলন, উনি পূর্বকোণকে সবসময় আন্দোলন বলতেন, এই আন্দোলনটা কিন্তু শুরু করেছিলেন মরহুম মোহাম্মদ ইউসুফ চৌধুরী। এবং আজকে আমাদের যিনি প্রধান উপদেষ্টা হিসেবে আছেন, আমাদের প্রফেসর ডক্টর ইউনুস, উনিও কিন্তু বলেছেন ওনার লেখায় যে ওনার যে মনোজগতের উন্নয়ন, এটা কিন্তু এটার পিছনে একটা বিরাট ভূমিকা আছে ইউসুফ চৌধুরীর। উনি যখন কলেজ স্কুলে পড়তেন তখন নিয়মিত নিউজ ফ্রন্টের সামনে যেতেন এবং রিডার ডাইজেস্ট যে বিখ্যাত কাগজটি, সেই কাগজটি উনি প্রথম দেখেছিলেন নিউজ ফ্রন্টে। এবং এরকম নানা রকমের উদাহরণ ওনার সম্পর্কে দেওয়া যায়। চট্টগ্রামের উন্নয়ন, ডেইরি ব্যবস্থাপনা, বিশ্ববিদ্যালয়ের স্থাপন, বিভিন্ন রকমের উদাহরণ আমরা দিতে পারি। কিন্তু আমরা সেই জায়গায় যাব না, কারণ আমি বলেছি যে তার প্রথমেই শুরুতে তার বিস্তৃত এবং ব্যাপক, এবং সেরকম একটি জায়গা থেকে আমরা আজকে যে জায়গাটা আলোচনা সীমাবদ্ধ রাখার চেষ্টা করব, সেটি হচ্ছে যে এই মানুষের জীবন এবং কর্ম। এটা আমি জানি এখানে যারা আছেন বিজ্ঞ ব্যক্তি আজকে যারা উপস্থিত হয়েছেন, তারা এটা নিয়ে অনেক বিস্তৃত বলতে পারবেন। কিন্তু আমার একটা দুঃখের কথা দিয়ে শুরু করি। প্রথমত হচ্ছে যে এই মানুষটিকে আমরা রাষ্ট্রীয় কোনো সম্মান দিতে পারিনি, এবং এই বেদনাবোধ থেকে কিন্তু আজকে আমি এখানে উপস্থিত হয়েছি যে আমরা কেন পারলাম না, আমাদের ব্যর্থতা কোথায়, যে এই মানুষটির যে ভূমিকা চট্টগ্রামের, আজকে আমরা যে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি স্বনির্ভর চট্টগ্রাম, আমি মনে করি যে কেবল স্বনির্ভর চট্টগ্রাম নয়, ব্যাপকভাবে চট্টগ্রামের অঞ্চল ছাড়াও বাংলাদেশের শিক্ষা এবং বাংলাদেশের শিল্প ক্ষেত্রে ওনার যে অবদান, সে অবদানটার স্বীকৃতি আমরা আজও ওনার জন্য আনতে পারিনি। আজকে এখানে অনেকে আছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের আলোচনায় সেই বিষয়টিকে প্রাধান্য দিয়ে যদি আলোচনা করেন, আমরা সত্যিকার অর্থে আজকের এই আলোচনা থেকে একটা দুতিয়ালি তৈরি করতে চাই, যে দুতিয়ালির মাধ্যমে আমরা মরহুম ইউসুফ চৌধুরীর প্রতি আমাদের যে ঋণ, সেই ঋণটা যেন আমরা শোধ করতে পারি। ধন্যবাদ। আমি প্রথমেই আলোচনার সূচনাতে আমরা যদি একটু পরিচিত, সবাই আমরা পরিচিত, যদি আমরা জাস্ট একটু যদি নিজের পরিচয়টা একটু বলি, তাহলে আমার কাছে মনে হয় যে আর একটু আলোচনাটা আমার পরিচালনা করতে সুবিধা হবে। এবং সেই সাথে আমাদের একটু নামটা শুধু আমরা বলবো, আমাদের প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠান আমরা রিপ্রেজেন্ট করছি সেখানকার কথা বলবো। এবং আমি প্রথমে বলবো যে আপনার দিক থেকে যদি আপনি একটু শুরু করেন। আমার নাম প্রফেসর নীতিশ দেবনাথ, আমি চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া, প্রফেসর প্রাণীবিদ্যা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
একই সাথে কোঅর্ডিনেটর হালদার রিভার রিসার্চ ল্যাবরেটরি। ধন্যবাদ। আমি ডক্টর রমিজউদ্দিন চৌধুরী, দৈনিক পূর্বকোণের সম্পাদক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমি চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সদস্য সচিব এবং তৎকালীন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহিম। আমি বিগত 32 বছর ধরে চট্টগ্রাম উন্নয়নের সাথে কাজ করছি, চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির ব্যানারে। আমাদের ইউসুফ চৌধুরী সাহেব ছিলেন আমাদের স্থায়ী কমিটির সভাপতি, ওনাদের সহযোগিতায় বর্তমানে জসিম-উদ্দিন চৌধুরী স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে। আজকে কমিটিটা ঘোষণা করা হবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ উমর ফারুক। আমি চট্টগ্রাম ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সাবেক সিনিয়র সহসভাপতি এবং 1990 সন থেকে ওনার মৃত্যু পর্যন্ত ওনার সহকর্মী হিসেবে ওনার সাথে ছিলাম। আমার নাম জাসির চৌধুরী, আমি এক্সিকিউটিভ ডাইরেক্টর দৈনিক পূর্বকোণ। থ্যাংক ইউ। নাসির ভাই, তোমার নাম নাসির উদ্দিন চৌধুরী। আমি পূর্বকোণে প্রথম থেকে ছিলাম বহু বছর। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনির চৌধুরী। আমি সদ্য অবসরে আসলাম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘর থেকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি জসিম-উদ্দিন চৌধুরী, আমি পূর্বকোণের চেয়ারম্যান এবং প্রকাশক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম মুসলিম চৌধুরী, আমি বর্তমানে সোনালী ব্যাংক বোর্ড অফ ডিরেক্টরসের চেয়ারম্যান। আগে কন্ট্রোলার এবং অডিটর জেনারেল ছিলাম এবং অর্থ সচিব ছিলাম। ধন্যবাদ। এখন শুরুতেই আমি স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করব দৈনিক পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান ও দৈনিক পূর্বকোণের পরিচালনা সম্পাদক জসিম-উদ্দিন চৌধুরীকে। ধন্যবাদ জনাব শিশু দত্ত। সবাইকে শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম। তো আমি বেশি কিছু বলবো না, খুব সংক্ষেপে আমি শেষ করে দেব। আজকে প্রথমে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে যে আপনারা এসছেন একটা রাউন্ড টেবিলের জন্য, আবার ব্যাপারে আলোচনা করার জন্য। আপনারা জানেন সেপ্টেম্বরের 9 তারিখ আবার মৃত্যু দিবস। তো আপনারা আসছেন, আমি খুব কৃতজ্ঞ। তবে দু একটা কথা আমি আব্বার সম্বন্ধে বলি। তো যেমন ওনাকে ছোটোবেলা থেকে দেখছি উনি আদর্শবাদী ছিলেন। যেমন আমরা শুনেছিলাম, যেমন ফ্যাক্টরি যখন মডার্নাইজ করতেছে তখন যেমন শিল্প ব্যাংক থেকে লোন নিয়েছিলেন। তো না, আমি একটু ওনার আদর্শের কথা বলছি আর কি। একটু শিল্প ব্যাংক থেকে লোন নিয়েছিলেন প্রচুর। তো এটা তখন অ্যাকচুয়ালি আসার পর তখন জার্মান হাইডেলবার্গরাও তখন বাংলাদেশে যারা মেশিন আনতো তারা একটা কমিশন পেত। ওই কমিশনটা হয়তো অন্য দেশে দিত না, কিছু একটা করতো। তো আব্বা তখন ওরা জিজ্ঞেস করেছিল, আপনার এই কমিশনটা কী করব আমরা? তো যেহেতু ব্যাংকের ইনভেস্টমেন্টটা আসছে, এটা কমিশনটা দেয়। তো আব্বা বলছে ওইটা দিয়ে আমাকে আরেকটা মেশিন দেন। ওখানকার ওর ডাইরেক্টর কিন্তু আব্বার সাথে দেখা করতে আসছে, বলে এই কেমন মানুষ, সবাই তো পয়সা নিয়ে নেয়, ইনি আবার আরেকটা মেশিন চাচ্ছে। উনি এরকমই ছিল না আদর্শ। যেন আরেকবার মনে আছে, যেমন আমি বিদেশ থেকে আসার পর আমেরিকা থেকে, তখন অ্যাকচুয়ালি আমি চেষ্টা করছিলাম, সিগনেট দেখছিলাম আমি কিছু ব্যবসা বাণিজ্য মানে বাড়ানো যায় কি না। তখন অ্যাকচুয়ালি যা কস্টিংয়ে আসা খুব কঠিন হয়ে যাচ্ছিল। তা কারণ তখন হচ্ছিল মানুষে আনতো 100 টন, 10 টন ডিক্লেয়ার দিয়ে ওই ডিউটি দিয়ে কম হতে বোর্ড পেপার আনতো এবং সেগুলো বাজারে বিক্রি করতো। তা আসলে আব্বা তো এগুলোতে বিলিভ করতো না। তো এগুলা আমরা কম্পিটিশন আসতে পারছিলাম না আমরা ইম্পোর্ট করে। তখন আমি আব্বাকে আমরা 2-3 ভাই ছিলাম, আব্বাকে বলছিলাম, এখন তো সবাই তো এইভাবে করতেছে, আমরা করলে কেমন হয়? তো উনি বলছে, উনি এখানে মিটিংটা স্টপ করে দিয়েছে, বলে তোমরা যাও, তোমরা পারবে না ব্যবসা করতে।
ওনার একটা বিশ্বাস ছিল, বলে দেশ আমরা যে সরকারকে পয়সা না দিই তাহলে কিভাবে সরকার উন্নতি করবে, উন্নয়ন করবে। তো এই ছিল ওনার মনোভাব, এই ছিল তার চিন্তা। পূর্বকোণ করার সময় আমিও ছিলাম সাথে, যখন শুরু তখন কোর্ট বিল্ডিংয়ে যাওয়া, উনি নিজেই যেত কোর্ট বিল্ডিংয়ে, যেখানে দরকার হয় ওইখানে নিজেই যেত, কাউকে পাঠাতো না উনি। তো এটা অ্যাকচুয়ালি শিশিরবাবুও জানে, তো নিজেই করতো। তো ওইভাবে ওনার সাথেও ছিলাম আমি সব সময়। তো আজকে পূর্বকোণ এতটুকু আপনাদের আশীর্বাদে দোয়ায় এখানে আসছে। তো পূর্বকোণের জন্য দোয়া করবেন, এবং আমি আরেকবার আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো আপনারা যে আসছেন আজকে, অনেকে ঢাকা থেকে আসছেন, তো আমি শেষ করছি। আমাকে একটু আগে যেতে হবে, সেটা আমি একটু আগে থেকে বলি, কারণ একটা বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম পরিষদের একটা মিটিং আছে 100 জন লোক নিয়ে, যার ধরুন অ্যাকচুয়ালি আপনার মিসকমিউনিকেশনের কারণে ছিল দুটো একসাথে হয়ে গেছে একই টাইমে। তো সবাইকে ধন্যবাদ জানাই, আর আসসালামু আলাইকুম। আমাদের জসিমউদ্দিন চৌধুরীর বক্তব্য থেকে খুব সংক্ষেপে ওনার সম্পর্কে যেটুকু জানলাম, এটা সর্বজন বিদিত। আসলে এটা ওনার সাথে আমরা যারা কাজ করেছি আমরা প্রত্যেকেই জানি যে ওনার এই আদর্শবাদিতার ব্যাপারটা, এবং সেটার অনেক প্রমাণ আসলে আপনাদের আলোচনা থেকে উঠে আসবে। আমরা নিজেরাও দেখেছি, চাক্ষুষ প্রত্যক্ষ করেছি। কারণ এই পূর্বকোণ এমন একটা সময়ে এটা ডিক্লারেশন পেয়েছিলেন, এবং সেটার পিছনে কিন্তু উনি একটা পয়সাও কোনোদিন ব্যয় করেননি। মানে অনেকভাবে অনেকে বলেছিল যে আপনি এই, কারণ ওই ডিক্লারেশন প্রসেসের সাথে আমি যুক্ত ছিলাম, এবং সেই সময়ে অনেক স্মৃতি, অনেক কথা হয়তো সুযোগ হলে কোনো সময় বলা যাবে। আমি মোহাম্মদ মুসলিমউদ্দিন চৌধুরী, আমি এখন ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ শিশিরদা। প্রথমে আমি দৈনিক পূর্বকোণ কর্তৃপক্ষকে এরকম একটা, উনি ইনস্ট্রুমেন্টাল ছিলেন যে আমাকে মোহাম্মদ আলীর মাধ্যমে আবার এটা ম্যাটেরিয়ালাইজ করার জন্য উনি করেছেন। কিন্তু আমি এখন এইসব আলোচনা শোনার পরে মনে করছি যদি আজকে না আসতাম না, আমার জন্য বিরাট একটা লস হতো। মানে ইন্টেলেকচুয়ালিও আমি নিজেও এনরিচ হওয়ার একটা স্কোপ ক্রিয়েট হয়েছে এখানে, নিজের মধ্যে একটা অনুপ্রেরণা। কারণ এইসব মহৎ মানুষের জীবন চরিত্র নিয়ে যখন আলাপ হয়, এই আলাপের মধ্যে শুধু যে আমরা ওনার বিষয়ে আলাপ করছি তা না, এই আলাপের মাধ্যমে কিন্তু নিজেকে সংশোধন করে নেওয়ার, নিজের একটা উদ্যোগ সৃষ্টি হওয়ার জন্য এটা একটা বিরাট মানে উৎসাহ বা মোটিভেশন হিসেবে কাজ করে। কাজে আমি লাভবান হয়েছি। ক্যাপশন আজকে যে দেখতে পাচ্ছি, স্বনির্ভর চট্টগ্রাম ও ইউসুফ চৌধুরী। এই স্বনির্ভর শব্দটা জেনারেলি আমরা একমাত্রিক থেকে দেখি, কৃষিতে স্বনির্ভর, মানব সম্পদ উন্নয়নে স্বনির্ভর, শিক্ষায় স্বনির্ভর, সেগমেন্টাল স্বনির্ভর। কিন্তু আমাদের প্রয়াত মোহাম্মদ ইউসুফ চৌধুরীর সাথে এই স্বনির্ভর শব্দটা এই বহুমাত্রিক স্বনির্ভর, কারণ এটা ওয়ান ডাইমেনশনাল না। এবং যদি আমরা এরকম মহতি মানুষদের জীবন চরিত্র দেখি, যদি লিস্ট করেন খুব একটা বেশি পাবেন না যে যাদের এই কমপ্লিট স্বনির্ভর ইন বহুমাত্রিক সেন্সে, ওনাদের মতো এই ইউসুফ চৌধুরীর মতো খুব একটা বেশি পাওয়া যাবে না। তো কারণ ইঞ্জিনিয়ারিং শিক্ষা, ভেটেরিনারি শিক্ষা, শিক্ষা বোর্ড চট্টগ্রাম রিলেটেড, এনভায়রনমেন্ট, ডেয়ারি, পোলট্রি, তারপরে এর সাথে বড় একটা ইয়ে হলো কি, আমি নিজেই তো এটার মানে জলজ্যান্ত সাক্ষী। আমি রিডার ডাইজেস্ট প্রথম পড়েছি নিউজ ফ্রন্ট, এবং ইনসিডেন্টালি ওনার সাথে আমার সরাসরি মানে সম্পর্ক ছিল না, বয়সের গ্যাপের কারণে, এবং একটা ওনার মতো পার্সোনালিটির সাথে আমি যাওয়ার মতো আমার ওই সময়ে ওইরকম আমি রেডি ছিলাম না, যার কারণে দূর থেকে ওনাকে দেখেছি। কিন্তু ওনাকে দূর থেকে দেখলেও আমি পারিবারিকভাবে কিন্তু ওনার ফ্যামিলির সাথে সামহাও আমি জড়িত ছিলাম, কারণ ওনার ভাইপো রবি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, ইন এ সেন্স আমার ছাত্রও ছিল। আমি আমার বন্ধুদের আবার ছাত্র হিসেবেও পড়াতাম, এরকম একটা এরিয়া আমার আছে। তারপরে পিন্টুদের সাথেও ছিল, আমি বাসায় যেতাম। আপনাদের
ইয়ে এটা লোকেশনটা কি ভুলে গেলাম, এনআইট বাজারের বাসাতে। তো কাজেই ওই পরিবারের সব কিছু, তারপরে ইয়ের ওনার চাচা ইদ্রিস চৌধুরী সাহেব, ওনার ছেলেও আজাদরাও আমার ঘনিষ্ঠ, সব দিকে পারিবারিক ইয়ে ছিল। হ্যাঁ ধন্যবাদ। তো নিউজ ফ্রন্ট আমাকে পরিচিত করেছে এই বিদেশি পত্রিকার সাথে। এই যে আনন্দবাজার, আমার এখনো স্পষ্ট মনে আছে, নিউজ ফ্রন্টে গেলে আনন্দবাজার পত্রিকা দেখতাম, নিউজ যুগ দেখতাম, টাইম, এগুলো একটু উল্টায় দেখতাম। আবার আমি নিউজ ফ্রন্টে একটা হেল্প পেতাম যে পুরনো সংখ্যাগুলা নিয়ে আবার পরে ফেরত দিতাম। তো এই হিসাবে তাইলে এইগুলো সব তো আমাদের প্রয়াত ইউসুফ চৌধুরীর অবদান, কারণ উনি ওই স্বনির্ভরতা যে শিক্ষাকেও টাচ করেছে। নিজে উনি লেখাপড়ায় বেশি যেতে পারেননি, কিন্তু ওইটাও উনি অ্যালার্ট ছিলেন। ওনার কেরিয়ার যেভাবে উনি নিউজ পেপার থেকে শুরু করেছেন, পরে এই পত্রিকা, বাইরের পত্রিকার সাথে ইয়ে নেওয়া, মানে এজেন্সি নেওয়া, এগুলো ওই সময় তো কল্পনা চিন্তা, এটি চিন্তা করা যায় না। এবং অনেক উচ্চশিক্ষিত, হাইলি এডুকেটেড, সেও তো লিঙ্ক করতে পারতো না, নিউজ যুগের সাথে করবো, আনন্দবাজারের সাথে করবো, এই সমস্ত বিষয়। তারপরে পরে প্রেস করা, সিগনেট প্রেস, মডার্ন প্রেস করা। যেমন আমি এক সময় আমি আপনার সিগনেট প্রেস বহু বছর আগে লিভারের ইয়েগুলা মডার্ন আমি দেখতাম, আমি খুব এক্সাইটেড হয়ে আজকাল এগুলোর কমন, কিন্তু ওই সময় আপনি চিন্তাই করতে পারেন না। লিভার ব্রাদার্স মতো যে তিব্বতের বিভিন্ন ওদের প্রোডাক্টের ইয়েগুলা কি বলে, হ্যাঁ রাক্সেরি, এগুলো সিগনেট প্রেস। তখন তো আমার হিসেবে ঢাকায়ও মনে হয় অতটুকু ইয়ে ছিল। তাহলে এই যে স্বনির্ভর চট্টগ্রামে ওনার এই বহুমাত্রিক অবদান, এবং এই যে সোসাইটির সাথে লিঙ্ক করা, কানেক্ট করা, এবং কোনো একটা প্রবলেমকে উনি, আমি কথায় যা বুঝলাম, এবং তখনও আমি দূর থেকেও বুঝতাম যে ইন্টেলেকচুয়াল ইয়েটা ওনার এত শার্প ছিল, উনি ক্যাচ করতেন প্রবলেমটা আপনি দিয়েছেন, এবং একজন প্রবলেম বলছে আপনাকে বুঝাচ্ছে, তারপরে আপনি কনভিন্স হচ্ছেন, উনি ওই ধাঁচে ছিলেন না। উনি প্রবলেম কেউ ফ্ল্যাগ করলে ওইটাকে ইন্টারনালাইজ করে, এবং ইন্টারনালাইজ করার পরে আপনি হালদা দেখেন, শিক্ষা বোর্ড দেখেন, ভেটেরিনারি কলেজ, এই জার্নি, পুরো জার্নি ভেটেরিনারি কলেজ টু ইউনিভার্সিটি, এটা ইউনিক ওয়ান। হ্যাঁ, যেটা হয়তো অনেকেই এটা চিন্তাই করতে পারবে, আচ্ছা এরকম একটা উইয়ার প্রস্তাব দিব কীভাবে, যেটা হয় না দুনিয়াতে, এখানে কেন হবে, কিন্তু ওইটা কেউ ওভারকাম। তারপরে এই যে যেটা সাকিব কাউকে বললো যে বিএটির এই যে আন্দোলনের ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় আন্দোলনে উনি নিজে গিয়েছেন 2001, ওই সময় এগুলো কল্পনার মধ্যে নীতি পেয়েছে। এইটা কিন্তু তো ওনার কালেকটিভ রোল পোর্শনে। এর বাইরে আরেকটা বিষয় যে অনেকে এই সাইড হয়, কিন্তু নিজের অফিস স্প্রিংকে, জেনারেশনকে রেডি করতে পারে না, কারণ এগুলো তো ব্যস্ত থাকতে থাকতে জেনারেশনের খবর, এবং মোস্ট অফ দি কেস কিন্তু জেনারেশন মিস হয়, মাঝখানে জেনারেশন গ্যাপ হয়ে যায়। অর্থাৎ উনি গেলেন, এরপরে জেনারেশন ট্রান্সমিট হলো না। আল্লাহর রহমত, 3টে সুপুত্র। তসলিম ভাইয়ের সাথে আমার কিন্তু ক্লোজ ছিল, আপনি জানেন না। তসলিম ভাই কিন্তু আমাকে মারা যাওয়ার মনে হয় 1 বছর আগে একটা বিয়েতে এটা আমাদের কিং অফ চিরঙে জাস্ট মারা যাওয়া মনে হয় 1 বছর আগে। মানে কত উনি আমার প্রতি এত সহানুভূতিশীল ছিলেন। বিয়ের এত ব্যস্ততার মধ্যে উনি আমাকে যখন দেখলেন, আমি বিয়েতে কোন বিয়ে আমার মনে নেই, এভাবে হাতে নিয়ে কোনায় গিয়ে আমার সাথে অনেকক্ষণ কথা বললেন। তো ওনার চোখের দৃষ্টিটা আমার দিকে যখন দেখছি, ওনার মধ্যে একটা মানে প্লিজিং দৃষ্টি ছিল, যে মানে উনি প্লিজ যে আমি মানে মুসলিম চৌধুরী রাউজানের আমি বুঝাতে পারছি না একটা বিষয়টা। তো এই তসলিম ভাইয়ের ওনার চেহারার ইয়ের মধ্যে কিন্তু ওরা আব্বার ইয়েটা আছে। তো এইটা ট্রান্সমিট হয়েছে, বাপের দিকে ট্রান্সমিট হয়েছে তসলিম ভাইয়ের মধ্যে। আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক, অনেক ভালো। আমি খুব শ্রদ্ধা করতাম, এবং উনি আমাকে পছন্দ করতেন। এর পরবর্তী যে জসিম ভাই, রমেশ ভাই, এদিকেও ওনার জীবনের পূর্ণাঙ্গতা আছে। ওনার যে ব্যস্ততা, যেভাবে উনি সমাজকে নিয়ে চিন্তা করতেন, পারিবারিক এই যে জেনারেশনকে তৈরি করার জন্য ওনার সময় দেওয়ার দিতে পারার কথা না।
আসলেই উনি সময় দিয়েছেন মানে কি, যেটা সময় দিয়েছেন কোয়ালিটিটা যেটা বললেন। আমি একটু ব্যক্তিগত একটা বিষয় না বললে হয় না। আমরা অনেক সময় বাচ্চাদের রেডি করতে চাই তোতা ময়নার মতো প্যারটিং করে, নিজের জীবন দিয়ে বাচ্চাদের শেখায় না। আমি এটা একটু পার্সোনাল, আমি আমার দাদা প্রায় আমাকে, আমাদের সামনে বড় একটা পুকুর আছে, যেটা দিঘি বা পুকুর, তো ওই পারে শীতের দিনে দাঁড়ায় চোর পোহাইতো, পুকুর ওপেন, জনগণ মাছ মারতো, মাছ হইতো, মাছ জনগণ ওপেন, কোনো রেস্ট্রিকশন ছিল না। তো একদিন এক জেলে পুকুরের আরেক কোনায় বড় একটা রুই মাছ পেয়েছে। একজন এসে দাদাকে বলছে, ও মিয়া লিদ্দায় যে বড় গরু মাছ ফেলি। তো দাদা বলছে, নিয়ে আসো। এগুলো আমার এখনো স্পষ্ট মনে আছে। আনার পরে ওই যে বলছে পাইছে, ওকে বলছে পাশাটে পাল্লা লয়ে, পাল্লা এনে মেপে দাদা ওই মাছ কিনে নিয়েছে, নিজের পুকুরের মাছ কিনে নিয়েছে। এই কথা আমি আজকে 40-50 বছর পরে বলতেছি, এখনো মানে কি, ওইটাই আমার জীবনে শিক্ষা হয়ে গেছে যে আমার কি করতে হবে, ওই দাদার ছেলেকে কি করতে হবে। তো এক্স্যাক্টলি জসিম ভাই বললেন, ও যে বিজনেস কেস, আমি এটা করব না, কমিশন নিব না, তো ওইটা কিন্তু ইটস এ বিগ কন্ট্রিবিউশন টু ক্রিয়েট এ গুড জেনারেশন। তো কাজে সব দিক মিলে আমি অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি যে আজকে ওনার এই মাল্টি ডাইমেনশনাল বহুমাত্রিক অবদান চট্টগ্রামের ক্ষেত্রে, এবং এই চট্টগ্রাম নয়, এই চট্টগ্রামের এটার স্পিলিং ইফেক্ট আছে, মাল্টিপ্লাইং ইফেক্ট আছে। এই মাল্টিপ্লাইং ইফেক্টটা কিন্তু পুরো কান্ট্রি, এই লাইভ স্টকের ক্ষেত্রে, লাইভ স্টকটা এখন সাবসিস্টেন্স লেভেলের কোনো এগ্রিকালচার না, এটা নিজেই একটা সেলফ সাস্টেইন সেক্টর ইন্ডাস্ট্রি, এবং এই ইন্ডাস্ট্রি কিন্তু এখন ট্রিগার করেছে পুরো বাংলাদেশে। কাজেই হি ইজ নাও আ ন্যাশনাল ফিগার ইন টার্মস অফ কন্ট্রিবিউটিং টু দ্য ইকোনমি অ্যান্ড ইন অল সেক্টর, হ্যাঁ, অনলি ইউনিভার্সিটি ভেটেরিনারি। তো কাজেই আমি কিছুটা এখন রমিজ ভাইকে কিছুটা হয়তো একটু এম্বারেস করবো এই অর্থে, মানে ওনার আসলে এই যে 2007 মারা গেছে, আজকে 18 বছর, 17 বছর, তো 17 বছরে কিন্তু আমরা ওয়েস্ট করেছি। এখন আমার মনে হয় বেটার লেট দেন নেভার। এই যে আমাদের চেয়ারের ক্ষেত্রে আমি ঢাকা ইউনিভার্সিটির ব্যাপারটা আমাদের নাসির ভাই বলে গেছেন, তো ঢাকা ইউনিভার্সিটি আমি প্রায়োরিটি দিব প্রথমে। ঢাকা ইউনিভার্সিটি করতে ভালো, আমি চিটাগং এর দিকেও প্রায়োরিটি দেবো, কারণ উনি চিটাগংয়ের সন্তান, চিটাগংকে যেভাবে টাচ করবে ওনাকে, হ্যাঁ, ঢাকা আইবিএ এটা টাচ করবে না। হ্যাঁ, কাজে চিটাগং ইউনিভার্সিটি ভেটেরিনারি আমাদের এখানে চেয়ার করা ইজি, ইউ কন্ট্রিবিউট দ্য রিসোর্স, চেয়ার করা ইজি। চেয়ারের জন্য কোনো এরকম পারমিশনের ইস্যু বড় কিছু নেই, চেয়ারটা থাকা দরকার। বিল্ডিং আর চেয়ারের মধ্যে ডিফারেন্স হল গিয়ে চেয়ারের সাথে এডুকেশন লিঙ্ক, ইভেন ইউ ক্যান স্পন্সর ফর এ প্রফেসরশিপ এসব চেয়ার। হ্যাঁ, এইটা কিন্তু আপনাদের এখনই করা উচিত। আর ওই আরেকটা জরুরি হলো গিয়ে নিউজ, মর্নিং নিউজ ইজ ইভিনিং কিন্তু ফার্স্ট নিউজ, যেটা বলবে, এটা আসলেই যার ডকুমেন্টেশন অলরেডি আছে, অলরেডি কাউসার যেগুলা দিয়েছে, এগুলা কিন্তু আপনি এগুলা আর্কাইভিং এর একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসতে পারেন। কর্নারের যে কর্নার বলছেন, কর্নার তো আমার একটু ইয়ে আছে, কর্নারে আমার একটু লিপাই আছে। কর্নারে হয় কি, ওগুলাতে অনেক সময় হয় কি, এটা ইয়ে হয় না, মানে চেয়ার রক্ষণাবেক্ষণের ইস্যু আছে। তো চেয়ার হলে এর সাথে এডুকেশনিস্টের সম্পর্ক থাকে, একটা চেয়ার স্পন্সর, আর ফাউন্ডেশন তো এটা ট্রাস্ট হয়, তো স্বাভাবিক। আর ওইটা এই ডকুমেন্টেড একটা ইয়ে হয়, নিউজ না, ডকুমেন্টেড। এবং এটা ওই যে যেহেতু ওনার মাল্টি সেক্টর বহুমাত্রিক কন্ট্রিবিউশন আছে, সাপ্লিমেন্ট কিন্তু একটা এরিয়া দিয়ে হতে পারে, হ্যাঁ, সেক্টর সেগ্রিগেট করে এটা করতে আপনি রিপিট করতে পারেন। এটা কন্টিনিউয়াস রিপিট করলে, প্রতি বছর একবারে সেক্টর দিয়ে রিপিট করলে, ওই সেক্টর স্পেশালি হবে। এইটা আমার মনে হয় জরুরি করা উচিত।
হ্যাঁ এটা, তবে সব কিছু মিলে আমি মানে আজকে কিন্তু আমারই লাভ, আমার লাভ হয়েছে বেশি, কারণ আমি দূর থেকে দেখছি ওনার সাথে ইন্টারেক্ট করার আমার কোনো অপরচুনিটি ক্রিয়েট হয়নি। যদিও পারিবারিকভাবে কিন্তু আমি বাসায় যেতাম, নিউজ ফ্রন্টে ওনাকে দেখতাম, পরবর্তীতে রবিরা আমি বিয়ে সন্ধ্যায় কাটাতে, সব দিক মিলে আমার মনে হয় পরিপূর্ণ পুরুষ। শিক্ষা যে শুধু পোস্ট গ্রাজুয়েটের পিএইচডি শিক্ষা না, আসল শিক্ষা যে কোন জায়গায়, এই সমস্ত ব্যক্তি তার প্রমাণ শিক্ষাটা কোন জায়গায়। আর আর ইনোভেশন গুলো একটু মানে সুদূর প্রসারী। আপনি এই যে প্রেস পাবলিকেশনস এন্ড অল দিস, এগুলো এরিয়া পেপার এবং স্টার্ট হচ্ছে, আমি এটা দেখলাম রাউজান থেকে স্টার্ট করে, শুধু উনি তো চালের ব্যবসাও স্টার্ট করতেন না, রাউজান থেকে তো চালের ব্যবসা দিয়ে স্টার্ট করতেন, স্টার্টিং দিয়ে শুরু হয়েছে বই দিয়ে। তো এটা অদ্ভুত একটা চরিত্র, এবং আমি নিজেকেও ভাগ্যবান বলছি রাউজানেরই সন্তান। আরো ভাগ্যবান মনে করছি রবীন্দ্র আমার বাড়ির উপর দিয়ে বাড়িতে যেতে হয়, ইদানিং যাচ্ছে বেশি, করলেন যে ঠিক হয়ে গেলে মনে হয় যাবে না। তো আমার মনে হয় অনেক হয়ে গেছে, আরো মোটামুটি আমার মধ্যে স্টক কিন্তু এখন অনেক আসছে বলার। এটাই আমার জন্য অ্যাসেট, আমি ফিউচারে এটা নিয়েও মানে একটু পরিবর্তন। এখন বক্তব্য রাখবেন অধ্যাপক ডক্টর নীতিশ চন্দ্র দেবনাথ। সুধীজন, আপনাদের বক্তব্য শুনে শুনে আমি কিছুটা আবেগপ্রবণ, সত্যি কথাই। এই কারণে যে ওনার সাথে আমার সম্পর্কের ব্যাপকতাটা অনেক সময় আমি তুলে ধরতে পারি নাই মানুষের কাছে, এখনো তুলে ধরতে পারি না যেভাবে আমি এটাকে অনুভব করি। ওনার এবং আমার মধ্যে যে কমিউনিকেশনটা, এটা এখন আমি তুলে ধরতে পারি নাই মানুষের কাছে। আমি এই কারণে কালকে আমার ওয়াইফের সাথে আমি এখানে এসে কি বলবো আমি কথা বলছিলাম। আমি ওটা দিয়ে শুরু করতে চাই, এবং আমি আপনাদের কথাগুলি কতটুকু মিলের মধ্যেই যে এতগুলি আলোচনা আপনারা করলেন, প্রত্যেকটা আলোচনায় একটা লিঙ্কেজ, মানে ইটস এ স্টোরি। এই যে আপনি বললেন না যে একটা বইয়ের আকারে বা একটা গবেষণালব্ধ জিনিস আকারে এটা আসা উচিত, এবং প্রত্যেকটা জিনিসে আমি শুনে ইট ইজ সো ওয়েল কানেক্টেড। প্রত্যেকটা জিনিসে একটা জায়গায় যাচ্ছে, মানে একদিকে যাচ্ছে, জিনিস ভিন্ন ভিন্ন, কিন্তু আমরা যাচ্ছি একটা দিক। ওই যে আমি মার্টিন লুথার কিং এর একটা কোটেশন আমি বলতে চাই, হিউম্যান প্রোগ্রেস ইজ নর অটোমেটিক নর ইনএভিটেবল। Every steps to human progress requires perseverance, dedication, and sacrifice. It is a very world-famous quotation. মানুষের একটা মানব জাতির উন্নয়ন অটোমেটিক হয় না, এই প্রত্যেকটা স্টেপে একটা ডেডিকেশন, স্যাক্রিফাইস এবং পারসিভিয়ারেন্স দরকার। এবং এই আপনাদের প্রত্যেকটা আলোচনায় একটা বিন্দুতে এসে মিশছে, সেটা হচ্ছে মানব কল্যাণ, মানুষের সমাজের প্রগতি, তাকে অগ্রসর করে নেওয়া। আমি এইটাই বলবো আপনাদের সামনে। আমাদের এই ডেইরি ফার্মের, শুনেন, ডেইরি ইন্ডাস্ট্রি একটা খুব ওয়েল এস্টাবলিশড ইন্ডাস্ট্রি বটে, কিন্তু ভেটেরিনারি প্রফেশন এই সোসাইটিতে কিন্তু খুব ওয়েল এস্টাবলিশড কোনো প্রফেশন না, যদিও আন্তর্জাতিকভাবে এটা খুব স্বীকৃত একটা প্রফেশন, এবং আমাদের এই দেশে এটা কিন্তু খুব ওয়েল এস্টাবলিশড একটা পেশা না। তো ডেইরি আন্দোলনকে অগ্রসর করার জন্য তৎসময় আপনারা যে কলেজ, যেটা আপনি বললেন, আমাদের শ্রদ্ধেয় নোমান সাহেব তখন মন্ত্রী, সাইফুর রহমান সাহেব একটা কলেজ করবে ইয়েতে, সিলেটে, উনি তখন অর্থমন্ত্রী, এবং এটা অলমোস্ট হয়ে গেছে। নাজির সাহেব ছিলেন তখন আপনাদের চিটাগাংয়ের আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক। এই ইউসুফ চৌধুরী সাহেবদের অনুপ্রেরণায় লাস্ট মুমেন্টে এই নোমান সাহেব ওই সিলেট কলেজের সাথে
ভেটেনারিও একটা কলেজ করতে হবে, কারণ উনি তো অর্থমন্ত্রী, উনি অলরেডি প্রকল্প সব তৈরি করে নিয়ে গেছে। এবং তখন এই ভেটেনারি কলেজ নামটা যুক্ত করে একটা প্রকল্পে এটা হলো চট্টগ্রাম এবং সিলেট ভেটেনারি কলেজ। অরিজিনালি ইট ওয়াজ এ ওয়ান প্রজেক্ট। কলেজ তো একটা প্রকল্প, কলেজের জন্য একটা প্রকল্প, কিন্তু এটা অলমোস্ট রেডি, দ্য লাস্ট মুমেন্ট। এবং এটা আপনাদের নোমান সাহেব তখন মন্ত্রী, তার প্রতি আমি চিরকৃতজ্ঞ। মানে ওনার একটা ক্রিটিক্যাল রোল ছিল ওভারঅল এটাতে, কারণ পলিটিক্যাল একটা জায়গা দরকার যেখানে এটা করা যায়। এবং আপনারা এখানে একটা প্রেশার গ্রুপ, ইউসুফ চৌধুরী সাহেবকে উনি খুব সম্মান করেন। এবং আমি জানি তখন আমি এখানে কিন্তু আসিনি, তখন আমি গল্পটা জানি। লাস্ট মুমেন্টে গিয়ে এটা হলো সিলেট এবং চট্টগ্রাম ভেটেনারি কলেজ প্রকল্প। এটা হয় না কখনো, কলেজ হলে পরে একটা নামে একটা প্রকল্প হবে, দুইটাকে মিলিয়ে এটা হলো। দিস ইজ ওয়ান থিং। কলেজ হওয়ার পরে এটা যে জমি দেওয়া হলো, এটা আপনারা জানেন এই স্টোরিটা। এই জমিটাও কিন্তু এই যে এখানে আমাদের এই বাড়ির একটা জায়গা, রিসার্চ প্রতিষ্ঠান, সেইখানে 9 একর জমি দিয়ে এটা শুরু হলো। তা আমি তৎসময়ে এই কলেজের প্রিন্সিপাল হিসেবে জয়েন করি। হঠাৎ করে দেখি এক চিঠি আসলো যে জমি দেওয়া হবে। তো কলেজ মানে এটা হলো গভর্নমেন্ট, এটা ছিল এগ্রিকালচার মিনিস্ট্রির জমি। হ্যাঁ, তারা বললো যে না, আমরা জমি দেব না। কলেজ প্রকল্প কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, সিলেট অলরেডি 1 বছর আগে শুরু হয়ে গেছে, আমাদের এটা হলো না। এই গল্পটা এই কারণে বললাম যে তারপর একটা লড়াই হলো, মানে শুরুটাই আমাদের হলো কি যে এই জমিটা কিভাবে পাওয়া যায়। এবং সেখানেও ইউসুফ চৌধুরী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, বিভিন্ন জনের কাছে দরবার করছে, বাড়ি বাড়ি গেছে। এবং সেখান থেকে তখন আয়ুব কাদ্দি ছিলেন আমাদের একজন সেক্রেটারি এইখানের, আপনাদের মানে ইটস এ নাইস সোল, এটা বলতে হবে যে এত মানে উনি আমাকে খুব সাহায্য করছে। কিন্তু জমিটা আমরা কিন্তু ওই পিরিয়ডে আর পাই নাই। ফাইনালি উনি আমাকে এমন এক জায়গায় নিয়ে গেলেন, বাবু ভাইয়ের বাসায় নিয়ে গেলেন। উনি আমাকে বললেন যে শোনেন, আপনি যদি এই জমি না দেন, এটার ব্যবস্থা না করেন, তাহলে কিন্তু মানে এমনি তো পত্রিকা আসছে প্রতিনিয়তই। দ্যাট ওয়াজ এ ডিসকাশন ইন ফ্রন্ট অফ মি। আমি গেলাম ওনার সাথে, এবং কাদরি ছিল সেই আমার সাথে। এবং আমি কিন্তু এটা নিয়ে বড় আন্দোলন করব, এবং সামাজিকভাবে আপনারা প্রচণ্ড হ্যস্ত হবেন। এটা রাজনৈতিক বিষয় না, কোন আমলে ওইটা হয়েছে এটার বিষয় না, এটা একটা প্রতিষ্ঠান চিটাগাংয়ের। আপনার মানে ইট ওয়াজ এ থ্রেট লাইক থিং। এবং দ্যাট ওয়াজ এ টার্নিং পয়েন্ট। উনি আমার মনে হয় বাবু ভাই সেই সময় খুব সদয়ভাবে, যেভাবে হোক একেবারে হায়েস্ট লেভেলে উনি, কারণ ওই সময় যে কৃষিমন্ত্রী, উনি খুব শক্ত কৃষিমন্ত্রী ছিল, ইউনো। আর এবং ওই জায়গা থেকে এটা ডিরেকশন না আসলে এটা হবে না। তখন বাবু ভাই দায়িত্ব নিল যে ঠিক আছে, আমি দেখি কি করতে পারি। দ্যাটস হাউ উই গট 9 একর না, তাও পরিকল্পিতভাবে সামনের জমি দেওয়া হলো না, দেওয়া হলো পিছনের দিক দিয়ে আমাদেরকে জমি দেওয়া হলো, যাতে কোনো ইন্টারেস্ট নাই। সেটা দিল 4 একর, বুঝছেন, 9 একর দিল না, 4 একর। এই হলো এটা স্টোরিটা। যাই হোক, সেই স্টোরিটা একটু আমি তারপরে এইটার মধ্যে অবদানটা আমি বললাম, এবং 4 একর পাইলাম। তারপরে যখন তত্ত্বাবধায়ক সরকার আসলো, তখন এই যে আমাদের এগ্রিকালচার সেক্রেটারি হলেন আয়ুব কাদ্রি সাহেব, উনি তো তখন আমাদের লাইফস্টকের সেক্রেটারি ছিলেন, হি নোজ দ্য স্টোরি। তারপরে ওনার কাছে গেলাম যে স্যার এখন তো আপনি। যাই হোক, উনি তারপরে এই যে সামনের জমিটা, না পরে অ্যাডভাইজার হয়েছিলেন, ইউ আর রাইট, শিক্ষা অ্যাডভাইজার হয়েছিলেন, ঠিক আছেন আপনি। কিন্তু জমি যখন আমি পাইলাম, তখন কিন্তু এই সামনের জমিটা যখন পাইলাম, তখন আয়ুব কাদ্রি সাহেব হলো এগ্রিকালচারের সেক্রেটারি। উনি লাইফস্টক থেকে চলে আসছেন, আসে এগ্রিকালচার সেক্রেটারি হচ্ছেন। অ্যান্ড মাই লাইফ মেড ইজি বাই হিম, এবং দ্যাট ইজ হাউ ইউ পেলাম। এবং এই প্রত্যেকটা স্টেপে মানে আমি বললাম কি একটা ডিফিকাল্ট টাইম আমি পার করছি,
এই শুরুটা, দ্য স্টার্ট আপ ওয়াজ দ্য মোস্ট ডিফিকাল্ট ওয়ান, অ্যান্টাগনিস্টিক ফ্রম অল সাইড, বাট অনলি নিরাপদ জায়গা হলো এই রুম। এই যে প্রতিদিন আসা, গল্প করা, একটা ক্রাইসিস ওভারকাম করা, মানে এটার যে ময়ূরের মতো একটা জায়গা। তখন পলিটিক্যাল সাপোর্টটা অন্যদিকে যাবে, এভাবে আমি পেলাম। এই করে আমরা কলেজটা শুরু করলাম। কলেজের একটা ডাইভার্সিটি ছিল। আমরা এখানে আপনারা দেখছেন, আপনাদের ইউনিভার্সিটির সাথে আমাদের একটা নিবিড় সম্পর্ক ছিল, অনেকেরই আমরা সাপোর্ট পেয়েছি। এবং এই কলেজটা শুরু হওয়ার থেকে ইউসুফ চৌধুরী সাহেবের সাথে আমার গভীর হৃদ্যতা শুরু হলো। এবং সেই হৃদ্যতাটা শুধু এটা একটা কিছু করা এটা নয়, মানে অনেক টেকনিক্যাল আলোচনা করতাম আমি। এই যে আপনারা আমুল বললেন, মানে দুনিয়ার বিভিন্ন গল্প ওনার সাথে আমার হইতো। কলেজ হওয়ার পরে আমি এই কারণে বললাম এই স্টোরিটা, যে হাউ ইউনিভার্সিটি কনসেপ্ট কেম আপ। ভেটেনারি ইউনিভার্সিটি ইজ নট এ পপুলার থিং ইন দিস কান্ট্রি। ইঞ্জিনিয়ারিং সূত্র বললেন, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং কলেজ অনেক পুরানো, তারপরে এটা বিআইটি হচ্ছে। ইট ইজ এ স্টোরি অ্যান্ড ইট ইজ এ পপুলার প্রফেশন। কিন্তু উনি এইটাই লোকটা বিচিত্র জিনিস দেখেন, যে নেগলেক্টেড জিনিস, ওনার যে জীবনের বৈচিত্র্যটা, উনি এই নেগলেক্টেড জিনিসটাকে কীভাবে তুলে ধরছেন। whereas it is so important for livelihood, for our food purpose and for industry. এই ডাইমেনশন থেকে ওনার চিন্তাটা এবং এই আলোচনাটা আমাদের সাথে দীর্ঘক্ষণ হতো, আমাকে বলতো এবং আপনাকে বলি। উনি যখন ইউনিভার্সিটি আন্দোলনের কথা বললেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর করিম সাহেব তো খুব জ্ঞানী, মানে এই এত অঞ্চলের স্টল ওয়ার্ড আপনি বলতে পারেন। উনি আমাকে টেলিফোন করছে সন্ধ্যার সময়, প্রিন্সিপাল সাহেব আপনি কী করেন, আসেন তো আমার এখানে। উনি আসলে আসে দেখি তো উনি বসে, ওনাকে উনি চ্যালেঞ্জ করছে যে ওয়াই আর আপনি কি ভেটেনারি ইউনিভার্সিটি করতেছেন। তা আমাকে ডাকে নিয়ে আসলেন। আমি ওনার সাথে দীর্ঘক্ষণ কথা বললাম, প্রায় 2 ঘন্টা ওনার সাথে কথা বললাম। নানান প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ের কনসেপ্ট, তার সাথে এটা কিভাবে যায়। উনি তো মানে বুঝেন, খুবই বিজ্ঞ মানুষ। করিম সাহেব ইজ নট এন অর্ডিনারি ম্যান। এবং উনি কনভিন্সড যে না, আপনার বক্তব্য ঠিক আছে। একদিন আতর রহমান কায়সার উনিও বললেন যে এইগুলি কি আপনারা করতেছেন। আমার সাথে ওনার সাথে একদিন দেখা হয়েছে, যে আমাদের এটা এখানে একটা মেডিকেল ইউনিভার্সিটি নাই, এটা নাই, আপনি এগুলি কী করতেছেন। ভেটেনারি ইউনিভার্সিটিতে আমরা কী করি, কলেজ হয়েছে, দ্যাট ইজ এনাফ। উনি একদিন, আমি এটা ওনাকে বললাম, উনি একদিন ওনাকে এখানে নিয়ে আসছেন, তাকে আমাকে ডাকাচ্ছেন এবং ওনার সাথে আমার দীর্ঘক্ষণ এই রুমে বসে আলোচনা হয়েছে। এবং এরম না যে উনি চাপে পড়ে করছে, হি ওয়াজ কনভিন্সড যে না, ইউনিভার্সিটিটা দরকার। জামালউদ্দিন সাহেব আপনাদের একজন, না জামাল নজরুল ইসলাম সাহেব আমাদের পক্ষে ছিল পলিটিশিয়ান, যে ওই যে ওনাকে একদিন এখানে নিয়ে আসছেন। হ্যাঁ, উনি আমাকে ওই আলোচনা করছেন আমার সাথে দীর্ঘক্ষণ, উনি এখানে বসে কথা বলছেন। অল দি কি পয়েন্টস আমাকে উনি নিয়ে গেছে, বাড়িতে গেছে, ওইখানে নিয়ে আসছে, আলোচনা হয়েছে। এবং এই ইউনিভার্সিটিটা করার যে যৌক্তিকতাটা উনি তুলে ধরছেন, এটা মোর ইম্পর্টেন্ট। যে এটা কিন্তু রাস্তার মুভমেন্ট এতটা না, যতটা না এই যে এই ধরনের একটা লেনদেনের ভিতর দিয়ে মানুষের জিনিসটা। এবং আমি ওনাকে বুঝাইছি যে শুনেন, একটা ইউনিভার্সিটি শুধুমাত্র ছাত্র এবং শিক্ষকের জায়গা না। বিশ্ববিদ্যালয় এর মূল যে দর্শনটা, ইট ইজ মানে এই যে বললেন না যে খুব কম শিক্ষিত মানুষ, কিন্তু ওনার মনে এটা খুব ধরছে যে দিস ইজ দ্য রাইট থিং। আমি ওনাকে বলছি এই কথাটা, যে ইউনিভার্সিটি ইজ নট অনলি ফর স্টুডেন্ট অ্যান্ড টিচার্স, ইট ইজ মোর দেন দ্যাট। আমার এই শিক্ষাটা আমি এটা বলি আপনাদেরকে, যে বিশ্ববিদ্যালয় শুধু ছাত্র শিক্ষক নিয়ে গড়ে ওঠা এমন জ্ঞান সঞ্চারী প্রাঙ্গণ নয়, এটা হলো একটা তীর্থের মতো। রবীন্দ্রনাথ এই কথাটা বলছে যে বিশ্ববিদ্যালয় হলো একটা জ্ঞান তীর্থ, এবং উনি একটা কবিতা লিখছেন রবীন্দ্রনাথ, আমি এটা আজকে পড়ি।
এত হাইলি রিলিভেন্ট একেবারে, এটা জাস্ট কবিতার মতো জন্য কবিতা না। এসো কর্মী, উনি বলছে, এটা রবীন্দ্রনাথের একটা কবিতা। এসো কর্মী, এসো জ্ঞানী, এসো জনকলন ধ্যানী, এসো হে ধী শক্তি সম্পদ, মুক্ত বন্ধ সমাজ হে। এইটা হলো ইউনিভার্সিটি। এবং ইউসুফ চৌধুরী এক্স্যাক্টলি দিস ইজ দ্য ক্যারেক্টার। এই যে ধীমান বললেন, আমার দেখা, এই আমার বয়সও এখন 72, এমন ধী শক্তিমান বহু মানুষের সাথে ইন্টারাকশন হচ্ছে, এত ধী শক্তিমান ব্যক্তি। এবং উনি এই কনসেপ্ট, আমি ওনাকে অনেকবার বলছি, হি কনসিভ দ্য হোল আইডিয়া। সে বলছে ইয়েস, এটা না ইউনিভার্সিটি হবে, এটা তো জাস্ট অর্ডিনারি একটা শিক্ষা প্রতিষ্ঠান না। এবং আপনি জানেন এটা, যে আমার এখানে প্রতি বছর এটা কনফারেন্স হতো, এখন এটা কমে গেছে। প্রত্যেক ইয়ার আমি করতাম এটা, এবং বাহির থেকে অনেক লোকজন আসতো। আমি ওনাদের কাছে কিন্তু অনেকে মনে করতো যে উনি বোধহয় ইংরেজি জানে না, কিন্তু ওনাদের সাথে তার ইন্টারাকশন হতো। এবং লোকজন গিয়ে আমাকে বলতো, লন্ডন ইউনিভার্সিটি থেকে এক প্রফেসর নিয়ে আসলাম একবার এখানে, ওনার সাথে কথা হলো, বললো যে না দেখো তোমার একটা লোক কাজে দেবে। তখন ইউনিভার্সিটি কেন করতেছে এই জিনিসটা নিয়ে আলোচনা করা। এবং এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতিতে আমরা বিশ্ববিদ্যালয়টা, আইডিয়াটা, আপনারটা তো ইঞ্জিনিয়ারিং কলেজ, বিআইটি স্থাপিত জিনিস, এবং বাংলাদেশে অনলি ওয়ান ভেটেনারি ইউনিভার্সিটি, দ্যার ইজ নো সিঙ্গেল আদার। ওদের তো ভেটেনারি ফ্যাকাল্টি আছে বা পড়াশোনা এগ্রিকালচারের সাথে। এই চিটাগাঙে অনেকে বলছে যেটা একটা এগ্রিকালচার ইউনিভার্সিটি করে, উনি কিন্তু এটাকে অপোজ করছে যে না এগ্রিকালচার না, এটা ভেটেনারি হইতে হবে, এটা আলাদা আছে। এই যে মানে আমাদের মনে করেন যে হোয়াইট রেভলিউশন এবং আরও কিছু বিষয় ছিল, এই সায়েন্স পার্ক করার একটা পরিকল্পনা ছিল, আমরা এটা একটা করছিলাম। আপনি যেটা ইনোভেশন ল্যাবরেটরি ওনার মাধ্যমে করছেন, দ্যাট ওয়াজ অলসো ওয়ান অরিজিনাল আইডিয়া। এই ইউসুফ চৌধুরী সাহেবের সাথে এটা নিয়ে আমরা একটা লাইফস্টক বা এই যে এই ধরনের ইন্ডাস্ট্রি, এটাকে একটা সায়েন্স পার্কের মতো আমরা করব। এবং হুসেন জিল্লুর রহমান সাহেবকে নিয়ে আমরা ব্রিটিশ কাউন্সিল এটা নিয়ে একটা করেছিলাম একবার, একটা মানে ইন্টারন্যাশনাল কনফারেন্সে করে চিটাগাঙে আমরা এটা করব। আমি আলোচনাটা একটু সংক্ষিপ্ত করে আনি যে উনি, আপনারা মনে করতে পারেন যে খুব শিক্ষা দীক্ষায় খুব উঁচু মানেন না, কিন্তু ভিতরে উনার ধ্যান ধারণার দিক থেকে একটা কথা বললে পরেই, হয়তো উনি এটা পড়ে নাই দেখে নাই, কিন্তু এত জাগ্রত মন, বললে পরে উনি এটাকে কনসেপ্ট করতো। একটা আইডিয়া মানে বললে পড়তো যে ইয়েস, এটা মানুষের উপকারে আসবে, সমাজের উপকারে আসবে, দেশের উপকারে আসবে। ইউসুফ চৌধুরী তো শুধু আপনি যে বললেন যে একটা সম্মান দেওয়া দরকার, ট্রুলি এবং অনেস্টলি আমি বলতেছি যে এই ধরনের এক্সেপশন ক্যারেক্টার সমাজে যদি না থাকে, এটা তো শুধু চিটাগাং না, আপনারা স্বনির্ভর চিটাগাং বলছেন, ভেটেনারি ইউনিভার্সিটি ইজ অনলি ওয়ান। এবং আমি আপনাকে বলি, এটা নিয়ে আমরা একটা রিসার্চ করার চেষ্টা করতেছি। তারা টিপিক্যাল থিংস হিয়ার, যেটা মানে অন্য বিশ্ববিদ্যালয়গুলিতে নাই। এই 10 বছর হলো এটা ভেটেনারি কলেজ, 10 বছরের মাথায় কিন্তু এটা ইউনিভার্সিটি হয়েছে, এবং এটা কিন্তু আপনার এক্সেপশনাল অ্যাচিভমেন্ট আপনি বলতে পারেন। অফকোর্স এখানে পলিটিক্যাল নোমান সাহেব একটা বড় ধরনের মানে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, কিন্তু এই উদ্যমটা, সামাজিক যে উদ্দেশ্য বললাম যে এসো কর্মী, এসো জ্ঞানী, এসো জনকল্যাণ ধ্যানী, এই সব মানুষকে উনি মোবিলাইজ করছে, কিন্তু কোনো মানুষ বাকি থাকে না। এই যে বাড়ি বাড়ি গেছে, যত ধরনের কর্মী নিছে, ওই যে আপনাদের মতো কর্মীরা ছিলেন আপনারা, এই সাহিদ কাজী এটা দিয়ে এই করছেন, অনেক জ্ঞানী মানুষকে উনি এটার সাথে ইনভলভ করছে। এই যে বললাম একে একে যে করিম সাহেব, এরম যত স্টলওয়ার্ড, চিটাগাংয়ের যত স্টলওয়ার্ড, প্রত্যেকটা মানুষকে কিন্তু এটার সাথে উনি কানেক্ট করছে, এবং দেয়ার ওয়াজ নো অপোজিশন। বাইরের লোকজন অপোজ করছে। এগ্রিকালচার ইউনিভার্সিটির এই প্রথম আলোতে একটা আর্টিকেল লেখছে, আমাদের এই ইউনিভার্সিটি দরকার নাই। অপোজিট তো মানে একটা সাংঘাতিকভাবে যে আমি এগ্রিকালচার, তুমি এটা আবার সরাসরি। এবং যখন এই প্রস্তাব গেছে, নোমান সাহেবকে টেলিফোন করে উনি বলছে, এই যে অনেস্ট মানে নোমান সাহেবকে টেলিফোন করছে, এই নোমান আমি কিন্তু ক্যাবিনেটে এটার বিরোধিতা করব, পরে উনি একটু স্পষ্টভাবে বলছে। কিন্তু দেখেন, ওনার এই সামাজিক আন্দোলনের জন্য প্রধানমন্ত্রী এসে আপনাদের এখানে যে বক্তব্য দিয়ে গেল,
ওইখানে উনি বলতে বাধ্য হয়েছে প্রাইম মিনিস্টার, কারণ সাইফুর রহমান ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পজিশন। উনি নট অনলি ফাইন্যান্স মিনিস্টার, সে তো ক্যাবিনেটের সিনিয়র মোস্ট ভোকাল পার্সন, প্রভাবশালী মানুষ। তখন প্রাইম মিনিস্টার বলতে বাধ্য হচ্ছে যে আমি এটা কমিটমেন্ট করে আসছি, আপনারটা আপনি করেন, আপনার এটা তো আমি না করছি, আপনি ইউনিভার্সিটি করেন, আমি আপনারটা দিব, কিন্তু এটা আপনি মানা করতে পারবেন না। যার জন্য ওই ইউনিভার্সিটির আগে এটা কিন্তু আমাদের টাগে হয়ে গেল এবং এটা হলো। এবং এই যে উনি দেখেন কত তীক্ষ্ণ বুদ্ধির মানুষ, এই যে সামাজিক আন্দোলনটা তৈরি করলো উনি, সব মানুষকে ডাকলো, এটা মনে হলো যে দল মত নির্বিশেষে সবার একটা মানে চাওয়া। এবং সেটা কি চাওয়া? ভেটেরিনারি ইউনিভার্সিটি। ভেটেরিনারি ইউনিভার্সিটি ইজ নট এ কান্ট্রি ডিমান্ড, এটা এমন কোনো মানে, কিন্তু উনি এটাকে এই ওই ধরনের একটা চিত্রে উনি তুলে ধরছে, একটা ভিশনারি জায়গা। এবং আমি আপনাদেরকে বলি, এই ভেটেরিনারি ইউনিভার্সিটি কিন্তু গ্লোবালি যতগুলি এই যে একটা নতুন প্রতিষ্ঠান, অন্য সকল ইউনিভার্সিটি থেকে তার পারফরমেন্স বেটার, স্টিল ভেরি বেটার, গ্লোবালি ইজ হাইলি রিকগনাইজড। এত কিছু কর্মকাণ্ড হয়, আপনারা হয়তো ওই পত্রিকা এটা আপনারা খুব একটা আনেন না, এটা জানেন না। সাইন্টিফিক্যালি অনেক জগতে এটা খুব পরিচিত, এই অল্প সময়ের মধ্যে ওনারা কিছুটা জানে যে কীভাবে এটা স্প্রেড করতেছে যারা বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত। কিন্তু এটা হয়তো পাবলিকলি এতটা না। ইট ইজ অ্যান এক্সেপশনাল ইনস্টিটিউশন। আমরা তখন এই যে ওয়ার্ক বেসড লার্নিং প্রোগ্রাম একটা করলাম, ইট ওয়াজ এ ভেরি স্পেশাল। অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো বিশ্ববিদ্যালয় নাই। আমরা ছেলেবেলাদেরকে ইন্ডিয়া পাঠালাম যাওয়ার জন্য, এক্সপ্লোর করার জন্য না, শেখার জন্য। পুরা 1 মাস মাদ্রাজ ভেটেরিনারি কলেজে তারা একবারে স্পেন্ড করে, কারণ আমাদের এই ফ্যাসিলিটি তখনও তৈরি হয় নাই, আমরা ওই সময়টা ওই অ্যারেঞ্জমেন্ট করেছি। এই যে স্টোরি, এবং এই কথা বললে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ইউসুফ চৌধুরী অবশ্যই নট ফর ফ্যামিলি রিকগনিশন, নট ফর পূর্বকোণ, এই জেনারেশনের জানা উচিত। এই যে আমি একটু আবেগপ্রবণ হলাম এই কারণে দেখে যে মানে হাউ কাম এত স্টোরি একসাথে আসে কি করে? এটা তো একটা স্টোরি না যে একটা ইউনিভার্সিটি করলাম আপনারটা আমারটা হইল না। এই যে উনি যে গল্প বললো, এরকম যে স্টোরি, এটা তো একটা এক্সেপশনাল ক্যারেক্টার। এই ধরনের ক্যারেক্টার মিলেই তো মানুষের সমাজের লিডিং কারা, এরা হলো লিডার। প্রজন্ম কার কাছ থেকে শিখবে? এদের কাছ থেকে শিখবে। এবং দাদা আপনি যখন প্রথমেই যে বক্তব্যটা দেয়, খুবই প্রণিধানযোগ্য বক্তব্য, যে ইউসুফ চৌধুরী ইজ নট অনলি ফর চিটাগাং, ইজ স্পেশাল, হি ডিজার্ভস এ রিকগনিশন ফর আওয়ার নেক্সট জেনারেশন। এবং এই জেনারেশনকে তৈরি করতে হলে পরে এখনকার সময় ভিন্ন, এবং দিস ইজ দ্য হাই টাইম। একটা এই কথাই আমি বলে শেষ করি, আমরা একটা সময় এই ইউনিভার্সিটি আন্দোলন নিয়ে একটা চ্যালেঞ্জের মুখ হচ্ছে, সেই গল্পটা আমি বলবো না। উনি একটা কথা বলল, মনটা ওনার খুব খারাপ, তা আমি ওনাকে বললাম যে ইউনিভার্সিটি হইতে হলে ইট ইজ নাও, আর না হলে নেভার। এখানে আমি একা না, আরও কিছু লোকজন ছিল, ওনাদের সামনে আমি ওনাদেরকে বললাম যেটা হইলে এখনই হইতে হবে, না হলে কখনো হবে না। উনি অনেকক্ষণ আমার দিকে চায় থাকলে বললাম যে যান, আমাকে যা বলবেন আমি সেটাই করবো, এটা নিয়ে আমি থাকবো। পিছনে অনেক স্টোরি থাকে, এটাই থাকে, যখন আপনি একটা বড় কাজে হাত দিবেন কিছু প্রতিবন্ধকতাও থাকে, সেইগুলিকে ওভারকামও করতে হয়। এবং ঠিকই সেটা হল। এই কারণে আমি মনে করি 3টা কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই। এটা খুবই একটা প্রণিধানযোগ্য বিষয় যে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে ওনার নামে একটা চেয়ার হইতে পারে। এটা বিল্ডিং টিল্ডিং এগিয়ে নয়, একটা আপনারা চিন্তা করেন, বিশ্ববিদ্যালয় ক্যান ক্রিয়েট চেয়ার, এই লিবার্টি আছে, প্রোভাইডেড ইউ প্রোভাইড দ্য রিসোর্স। এটা আপনি কীভাবে একটা রিসোর্স দিয়ে এটা চেয়ার করবেন, এটা একটা কাজের কাজ। দ্বিতীয়ত এই প্রস্তাবটা আমি খুবই প্রণিধানযোগ্য মনে করি যে এই যে এত স্টোরি, এটাকে কম্পাইল করা দরকার, এটাকে একটা ইম্পর্ট্যান্ট মানে স্টোরিতে আনা দরকার, এটা রিসার্চ দরকার হলে এখানে আমরা সময় দিতে চাই। ওনারা আছেন বিভিন্ন ধর্মের লোকজনরা, মানে লাইনের লোকজনদেরকে নিয়ে একটা স্টোরি করেন। তৃতীয়ত একটা কথা বলেই আপনি দেখেন যে এটা আপনাদের ইচ্ছা যে একটা ফাউন্ডেশন
ইউসুফ চৌধুরী নামে যদি একটা এইরকম এই যে যে জিনিসগুলি উনি করে গেছেন, এর ধারাবাহিকতা রক্ষা, এটাকে মানে এক্সেল করা, এটাকে প্রমোট করা, ওনার আইডিয়াগুলিকে, এটা ইনস্টিটিউশন কিন্তু মনে রাখবেন। এই যে এত গল্পের মধ্যে দিয়ে ইউসুফ চৌধুরী হ্যাজ বিকাম এন ইনস্টিটিউশন, এবং এইটাকে ধারণ করতে হলে পরে আমার মনে হয় যে একটা আলাদা একটা ফোকাসড ইনস্টিটিউশন আপনারা করতে পারেন, যেখানে এইগুলি চর্চা হয়। এই যে এখনকার সময়ের সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু এনভায়রনমেন্ট ইজ নট অনলি হালদা, ইন এডিশন টু দ্যাট চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি আপনারা শুনলে পরে শুনবেন, ইট ইজ এ পার্ট। এবং এই যে ওয়ান হেলথ আমরা এই শুরু করছি, এখন পর্যন্ত মানুষজন বলে, সর্বত্র বলে ইট ইজ চিটাগং, ফ্রম হোয়ার ইট হ্যাজ স্টার্টেড। এখন ঢাকা এটা লিড করে, কিন্তু তার ফার্স্ট কনফারেন্স, ইন্টারন্যাশনাল কনফারেন্স ইন 2008 ওয়াজ ইন চিটাগং। এবং এই জিনিসগুলি, এই যে আপনারা যতগুলি মানে এই যে আপনি যেটা বললেন যে আজকে লাইভস্টক ইন্ডাস্ট্রি ইজ এ ইন্ডাস্ট্রি অফ ভেরি হাই ইনভেস্টমেন্ট, নেক্সট টু অলমোস্ট এগ্রিকালচারে কিন্তু এই ইনভেস্টমেন্ট না, এখন দ্য মেইন ইনভেস্টমেন্ট ইজ গোয়িং ইন এই লাইভস্টক, পোলট্রি ইজ এ হিউজ ইনভেস্টমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট। এটাই তো হয়, মানে আপনি যখন সাবস্টেন্সিয়াল এগ্রিকালচার তো না, লাইভস্টক, লাইভস্টক ইজ এ হেভি ইনভেস্টমেন্ট, এবং দ্যাট ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। এটা হলো কান্ট্রি ট্রান্সফরমেশনে কন্ট্রিবিউট করতেছে। আমি যে এই ফাউন্ডেশন প্রস্তাবটা দিলাম, কারণটা হলো যে এই জিনিসগুলি প্রমোট করা, সোসাইটিতে প্রমোট করার এনাফ পটেনশিয়াল আছে, এই পটেনশিয়ালগুলিকে আপনাকে যুগবদ্ধ করা দরকার। এটা একটা আলাদা প্রতিষ্ঠান, একাডেমি বা ফাউন্ডেশন যাই করেন, এটা হলো চর্চার একটা, জ্ঞান চর্চার প্রমোশন করা, ইয়াং জেনারেশনকে অ্যাট্রাক্ট করা, এবং এই জিনিসগুলিকে দেশকে অগ্রসর করার ক্ষেত্রে এটা বিপুল অবদান রাখবে। এইটুকু বলে আমি শেষ করতে চাই। আমি খুবই আপ্লুত, আপনারা আমাকে দাওয়াত দিচ্ছেন, আমি খুবই অনার ফিল করছি যে আজকের এই আলোচনাটা ওই প্লেনে যাক, এবং আশা করি যে আমাদের উদ্দেশ্য সফল হবে, উনি একটা জাতীয় স্বীকৃতি পাবে, এবং আমরা পরবর্তী সময়ে ওনার এই কর্মভার যেটা উনি রেখে গেছেন এটাকে আমরা সামনে অগ্রসর করে যাব। ধন্যবাদ। ভাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সঞ্চালক এবং অতিথিবর্গ, আমি সকালেই ঢাকা থেকে এসেছি, এবং ডক্টর রমেশ ভাই আমাকে বলেছেন আসলে না আসলে এটি একটি অপরাধ বোধে আমি তাড়িত হতাম। আমার সাথে ইউসুফ চৌধুরী চাচার, আমি চাচা বলবো, এটি একেবারে বেসিক এথিক্স। তখন আমার ম্যাজিস্ট্রেসির জীবনের সূচনা। উনি আমাকে টেলিফোন করতেন এবং এই কর্ণফুলী নদী সুরক্ষা, অবৈধ স্থাপনা এবং সারা চট্টগ্রাম শহর জুড়ে যে অভিযানগুলো চালাতাম, উনি এত আগ্রহ ছিল। এবং যতটুকু মনে পড়ে নওশের আলী খান ভাই, তারপর সমসাময়িক কামরুল ইসলাম নামে আরও একজন ছিলেন, বন্দরকে উনি খুবই প্রাধান্য দিতেন। আমাকে টেলিফোন করে বলতেন অনেক নিউজ আসি না। আবার এর মধ্যে বেশ কিছু বড় ঘটনা ছিল। তদানীন্তন যারা সরকারে ছিলেন, একটি গমের চালান আটক করেছিলাম, ইউক্রেন থেকে 11,000 মেট্রিক টন গম। আমি সংক্ষেপেই বলি, সে গমটা পুরোটাই ছিল পচা গম, অথচ সেটি কাস্টমস, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, বিএসটিআই, অ্যাটমিক এনার্জি কমিশন সবারই ছাড়পত্র পেয়েছে। তো গমটি আমারও ধরার কথা নয়, ইট ওয়াজ নট মাই ডিসক্রিশন অ্যাজ ম্যাজিস্ট্রেট। আই ওয়াজ ট্রাভেলিং থ্রু কর্ণফুলী রিভার ফর কন্ডাক্টিং এ ড্রাইভ, মোবাইল কোর্টে ছিলাম, দেখলাম জাহাজ থেকে প্রচণ্ড গন্ধ আসছে। তারপর আবার ল্যান্ডে এসে সেই জাহাজে ঢুকলাম, দেখি পচা গম এবং সেগুলো সব ফাঙ্গাস পড়া। তারপর সেই খালাস ডিসপোজাল বন্ধ করে দিলাম, কিন্তু আমি পচা বললে তো হবে না। খালাস বন্ধ করার পরপরই তদানীন্তন গভর্নমেন্টের মিনিস্টার, এমপি বা আরও অনেক উচ্চ লেভেল থেকে খুব থ্রেট দেওয়া হলো। এখন আমার এক আইনগত প্রশ্ন হলো, গমটি যে খাবার অনুপযোগী বা পচা কীভাবে ধরবো? তখন আই ওয়েন্ট টু BCSIR, যেটা হাটাজারিতে আছে, বালুচোরায়। ওখানে গেলাম, ডক্টর ফরমুজুল হক স্যার, আমি তাকে স্যালুট দেই, ওনাকে স্যাম্পল দিলাম। স্যাম্পল দেওয়ার পরে উনি আমাকে বললেন যে আমাকেও গুলি করে মারবে, আপনাকেও গুলি করে মারবে, এই গম আমি টেস্ট করতে পারবো না। তখন তাকে বললাম যে স্যার, আপনি যদি টেস্ট না করেন তাহলে আমি নিশ্চিত যে আপনি টাকা খেয়েছেন, আমার সামনেই করতে হবে। যাই হোক, গমের টেস্ট রেজাল্ট পেল, গমটা শিপেই ছিল। এবং ইউক্রেন, আপনাদেরকে বলি, যত পচা গম, দুধ
বিশেষ করে আপনার মিল্ক পাউডার ইউক্রেন থেকে আছে, যেগুলো কন্টামিনেটেড এবং যেগুলো অ্যাডাল্টারেটেড। ইউক্রেন জাতি হিসাবে খুবই করাপ্ট জাতি, ওদের এন্টায়ার মেশিনারি ওরকম। তো যাই হোক, সেটি জব্দ করা হলো এবং রিপোর্ট আসলো আনফিট ফর হিউম্যান কনজামশন, এমনকি গরুকেও খাওয়ানো যাবে না। তো তখন কিন্তু ম্যাক্সিমাম নিউজ একেবারেই বন্ধ করে দিয়েছিল। ইভেন ঢাকার নাম করা পত্রিকা টেলিফোন আসছে যে এই গমের নিউজ করা যাবে না, কিন্তু একমাত্র আমি চাচাকে ফোন দিয়েছিলাম, বিরাট নিউজ হলো গমের। এমবি রায়ো গায়ং জাহাজের নাম, সে গম ট্রাকে বের করে তদানীন্তন মেয়র মহিউদ্দিন স্যারকে বললাম, এবং রৌফাবাদ আনন্দবাজার ডাম্পিং ইয়ার্ডে সেগুলো 1 মাসের উপরে লেগেছে সেটাকে ডিসপোজাল করে, এবং সেগুলো গরিবরা আবার নিয়ে যায় বালির সাথে মিক্স করে গর্ত করে। তো বিরাট একটা সাপোর্ট পেয়েছিলাম এবং আমাকে এত স্নেহ করতেন। কিন্তু এই লোকটিকে আমি দেখেছি অত্যন্ত সাদামাটা জীবন, মনেই হয় না যে একজন পত্রিকার মালিক। আজকাল পত্রিকা মানেই তো কর্পোরেট জগৎ, আপনারা জানেন, কর্পোরেট জগৎ, দখলদারিত্ব বা মানি লন্ডারিংয়ের একটা অপরাধ জগৎ, অন্ধকার জগৎ। কিন্তু এমন মানুষ, হাতে লাঠি ছিল, এত পাংচুয়াল ছিলেন, এবং আমার দাদাকেও খুব শ্রদ্ধা করতেন, আমার বাবাকেও। আপনারা জানেন আমার বাবা ডক্টর মমিনুল হক চৌধুরী 2 বছর আগে মারা গিয়েছেন। খুব নিরহংকারী নির্লোভ চিকিৎসক ছিলেন, তো খুব সম্মান করতেন। ডেয়ারি ইন্ডাস্ট্রিতে একটা অনন্য অবদান, চিটংয়ে ডেয়ারি ইন্ডাস্ট্রি ডেভেলপ করেনি। আমি মিলভিটায় ঘটনাচক্রে এমডি ছিলাম, যদিও আমি সেই পদের যোগ্য ছিলাম না, কিন্তু আপনারা আশ্চর্য হবেন, আমাকে বলা হলো ইন্দিরা গান্ধী 1973-তে আমুল উদ্বোধন করেছিলেন। সে আমুল 6 থেকে 7 কোটি লিটার দুধ তৈরি করে পার ডে। মিলভিটা 60 থেকে 70 হাজার লিটার। 73 মিলভিটা, 73 আমুল। তো আমাকে জাহাঙ্গীর কবির নানক স্যার দায়িত্ব দিলেন যে আপনি যান। আমি এখানে একজন আর্মি দিতে চেয়েছিলাম, বাট আসলে দেখলাম আর্মি দিয়ে লাভ নেই। তো আমি শুরু করলাম। আপনাদেরকে বলি যে আমি 17 মাস ছিলাম ওখানে, এবং ইট স্টুড আপ টু 4 লাখ লিটার পার ডে। আমাদের গরু ছিল প্রায় 80,000 বাঘাবাড়িতে। তো চিটংয়ের প্রতি আমার আকর্ষণ ছিল। তখন তসলিম ভাইয়ের সাথে আমার একটা সম্পর্ক ছিল। পটিয়াতে আমি এসে কর্ণফুলী নদীর পাড়ে জায়গা সিলেক্ট করলাম, ফ্যাক্টরি করব, এখানে দুধগুলো সব কালেক্ট করে। আপনারা জানেন এটা পাস্তুরাইজেশন না হলে আসলে কোনো গরুর দুধে খাওয়ার উপযোগী না, যেটা সালমোনেলা ব্যাকটেরিয়া নামে একটা ব্যাকটেরিয়া আছে, প্রাণঘাতী। তো ফ্যাক্টরি করা জায়গা সিলেক্ট হলো, দুধ কালেকশন হলো। এত দুধ চিটগংয়ে, আপনারা আশ্চর্য হবেন। অনেক দুধ কর্ণফুলীতে ফেলে দেওয়া হয়, বাকি দুধ মিষ্টির দোকান, ফুলকলি, বনফুল, কিন্তু এরপর আর কোনো ডিমান্ড নেই। যাই হোক, আমাকে বদলি হতে হলো। এবং আপনারা জানেন সেই মিলভিটার ফ্যাক্টরি যারা করেছে এলাকায় বিরাট একটা দুর্নীতি ঘটেছে, এবং এটা ঠিকমতো কালেকশন করতে পারছে না। এটা ট্রাকে করে ফ্রোজেন করে নিয়ে যেতে হয় এবং পাস্তুরাইজেশন করতে হয়। অথচ যদি ইউসুফ চৌধুরী চাচা বেঁচে থাকতেন, আমার মনে হয় সরকারি একটা বড় সাপোর্ট নিয়ে ইট কুড হ্যাভ বিন এ বিগ ইন্ডাস্ট্রি মিলভিটার সাথে যৌথভাবে। আমিও পারিনি মূলত, যেহেতু আমাকে চলে যেতে হলো রাজনৈতিক চাপে। তো আমি মনে করি ডেয়ারি ইন্ডাস্ট্রির যে পায়োনিয়ার, সেটি আবার বিকশিত করার বিরাট সুযোগ আছে। এবং ডক্টর রমেশ ভাইকে বলবো, পূর্বকোণের প্রতি মানুষের এখনও আকর্ষণ আছে। খুবই ভালো পত্রিকা, কিন্তু আপনারা রিকোয়েস্ট করবো ইন্টারনেট ভার্সন তাকে একটু সজীব রাখবেন, সক্রিয় রাখবেন। এবং ঢাকাতে লাখো চিটংয়ের লোক, বাট পূর্বকোণকে পাই আরও বেশি স্মার্টলি পাওয়া দরকার, আরও বেশি স্মার্টলি। এবং বর্তমানে যে বৈষম্যের কারণেই পট পরিবর্তন, আমি মনে করি যে সেই বৈষম্যের উপলব্ধিটা করেছিলেন ইউসুফ চৌধুরী চাচা। চট্টগ্রাম অবহেলিত ছিল একসময়, কোনো একটি সরকারের আমলে 7 জন মন্ত্রী ছিলেন, 7 মিনিস্টার্স ওয়ার ফ্রম চিটগং, কিন্তু কোনো ডেভেলপমেন্ট হয়নি। এবং এখন সুযোগ আছে, মাননীয় প্রধান উপদেষ্টা উনি চট্টগ্রামকে গুরুত্ব দিচ্ছেন। আমার মনে হয় এই সংবাদপত্র শিল্পের বিকাশের পাশাপাশি আপনারা যদি চিটগংয়ের ডেভেলপমেন্টের জন্য এরকম রাউন্ড টেবিল মিটিং বা তৃতীয় মাত্রা টাইপের কিছু করেন ঘন ঘন, তাহলে উই ক্যান কন্ট্রিবিউট। এবং শ্রদ্ধেয় মুসলিম চৌধুরী স্যারের কিন্তু এখন অনেক উচ্চ মার্গে স্যারের অবস্থান, এবং অনেক অবদান রেখেছেন দেশের ফাইন্যান্সিয়াল সেক্টরে। তো স্যারের এই অবস্থানকেও আমরা কাজে লাগাতে পারি। আর প্রফেসর মঞ্জুরুল কিবরিয়া যেটা বলেছেন হালদা নদীর বিষয়টা কিন্তু খুব আশঙ্কার। আমি পরিবেশে থাকতে এখানে অনেক কাজ করেছিলাম। আশঙ্কার বিষয় হলো এখানে মূলত বেজা যে ইকোনমিক জোন করেছে, এটা বলা ছিল তারা বে অফ বেঙ্গল থেকে পানি নেবে এবং এটাকে ট্রিটমেন্ট করে রিসাইক্লিং করে আবার ফেলবে, কিন্তু কোনো কোম্পানি মানেনি। এবং আমাকে মিরেশ্বরেবাসী বলেছে, স্যার কয়েক হাজার
এরিয়াতে এখন কোনো আন্ডারগ্রাউন্ড ওয়াটার নাই, ফার্মিংয়ের পানি নেই। আগামীতে বোধহয় চিটংয়ে আপনার সবজি পাবেন না, সমস্ত পানি ওরা লুট করে নিয়ে যাচ্ছে এবং এই পানি আবার বর্জ্য আকারে ফেলছে। রিসাইক্লিংয়ের কোনো অ্যাক্টিভিটিস নাই। এখন রিজওয়ানা আপা আসছেন, আমি তো এখানে একেবারে সেই সিরিয়া চেয়ারম্যান সাহেব থেকে শুরু করে এমন কোনো ফ্যাক্টরি নেই, ধরেছি 30-40 লাখ 1 কোটি 1.5 কোটি জরিমানা করে টিভিগুলো চালু করেছিলাম, কিন্তু এইভাবে সম্ভব না। এখানে সেন্ট্রাল ইটিভি সিস্টেম কনসেপ্ট আনা উচিত হালদা বাঁচানোর জন্য, তারপর মনিটরিং, এমন কিছু সফটওয়্যার বের করতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে গভর্নেন্স সুশাসন না হলে লাভ হবে না। পট পরিবর্তন হয়েছে, মানুষের পরিবর্তন, সরকারি প্রশাসন যন্ত্র, আমরা অনেক দূরে অবস্থান করছি, কোনো ডিপার্টমেন্ট ভালো মতো কাজ করছে না। আপনারা পূর্বক্ষণ এখনই সময় পরিবেশ সুরক্ষায়, হালদা সুরক্ষায়, হালদার পানি দিয়ে কোনো ফ্যাক্টরি চালানো কোনোভাবেই উচিত না। একমাত্র ড্রিঙ্কিং ওয়াটারের সোর্স, এটার জন্য আমার মনে হয় আপনারা যুদ্ধ করেন। এখন এই সময় রেজওয়ানা আপার সাথে আমি কথা বলি, হালদা কর্ণফুলিতে হাত দেওয়া যাবে না। আপনারা জানেন বুড়িগঙ্গা, বালু, শীতলক্ষা, তুরাগ, 4টা নদী ড্যামেজ। এখন ধলেশ্বরী থেকে পানি আনতে যে সেখানে সেন্ট্রাল ইটিপি যে ছিল সেটি চাইনিজরা একটা করাপশন করেছে, ইটিপিটা পুরোপুরি ফাংশনাল না, সেটাও প্রচুর পানি দূষিত হয়েছে এবং ঢাকা শহরের মানুষ আগামীতে ধলেশ্বরীর পানি, এই কন্টামিনেটেড পানিটাই পাবে। সব ক্ষেত্রেই কিন্তু করাপশন। তো যাই হোক, আজকের যে উপজীব্য জনাব ইউসুফ চৌধুরী চাচা খুব সৎ মানুষ ছিলেন। আমি মানে এটা গুনাহ হবে অন্যদিকে আঙ্গুল দিয়ে ইয়ে করব না। সংবাদপত্র জগৎ বাংলাদেশে বিস্তার ঘটছে, বিরাট শিল্প, কিন্তু এটা একটা অপরাধ জগতে পরিণত হয়ে যাচ্ছে। সাংবাদিকরা বেচাকেনা হয়ে যাচ্ছে, পত্রিকায় বেচাকেনা হয়ে যাচ্ছে কারো পক্ষে বা বিপক্ষে, কিন্তু পূর্বকোণ একেবারেই অবিচল। আমি দেখে আসছি 1986-এ আমি স্টুডেন্ট ছিলাম, এখনও পত্রিকা কোনো দিকে যায়নি পক্ষে বিপক্ষে কারো দালালি করা বা কারো তোষণ নীতি নাই। এটা অনেক বড় আদর্শ, যেটা মানে যে মহৎ স্পিরিট নিয়ে ইউসুফ চৌধুরী চাচা এটিকে সূচনা করেছিলেন। আমি ডক্টর রমিজ ভাইকে বলবো, আপনি কিন্তু অনেক একজন গণ্যমান্য ব্যক্তি, আপনি একজন ক্যাডেট কলেজের স্টুডেন্ট, আপনি একজন ডক্টর, আপনার লেখনী শক্তিও মারাত্মক। একসময় আপনি বিলবোর্ড নিয়ে আপনার লেখনী দিয়ে আপনি চিটং থেকে বিলবোর্ড সরিয়েছেন। আমি নিজেও বিলবোর্ড ভেঙেছিলাম অনেক। আপনারা অনেক বড় শক্তি কিন্তু নিউজ পেপার। আপনাদের অফিসে এসে সন্ত্রাসীরা হামলা করেছে, ভেঙেছে, আমি জানি, তখন আমি চিটংয়ে ছিলাম এবং তারাও বিদায় নিয়েছে। কিন্তু এখন শক্ত হাতে ইন্টারিম গভর্নমেন্টের এই পাওয়ার, এই স্পিরিটটা কাজে লাগিয়ে চিটংয়ে ডেভেলপমেন্টে আমরা এগিয়ে যাই। এবং শ্রদ্ধেয় ইউসুফ চৌধুরী চাচার নামে আমি মনে করি যে দুটো ভার্সিটি, বিশেষ করে চিটাগং চুয়েট এবং ভেটেরিনারি ইউনিভার্সিটিতে একটি করে চেয়ার স্থাপন। আর আমি যেহেতু আমি চলে আসি বিজ্ঞান জাদুঘর থেকে, তারপরে আমি ঘোষণা দিলাম ইনশাল্লাহ আমি পারবো। ঢেউয়া হাজিপাড়া স্কুলে দুটো প্রোগ্রাম করেছিলাম, সেখানে বিজ্ঞান জাদুঘরের পক্ষ থেকে একটি ইউসুফ চৌধুরী স্মৃতি বিজ্ঞানাগার ও পাঠাগার আমি এটা করে দেবো ইনশাল্লাহ। আমাদের ট্রাস্টি ফান্ড আছে, আমি যদি বলি আশা করি এটা করব বড় আকারে। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, সবাইকে ধন্যবাদ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। যেতে চাই আসলে আমাদের কিবরিয়া ভাইয়ের কাছে, ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া, যিনি চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যার অধ্যাপক। ওনার অনেক ধরনের সামাজিক আন্দোলন আছে, সেই জায়গাগুলো আপনি ইউসুফ চৌধুরীর সাথে সম্পর্কিত হয়ে কিভাবে অনুপ্রাণিত হলেন সেটা যদি আমাদেরকে জানান খুব খুশি হব। ধন্যবাদ। দৈনিক পূর্বকোণ কর্তৃক আয়োজিত চট্টগ্রামী মোহাম্মদ ইউসুফ চৌধুরীর 17তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই স্মরণ সভার উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং এই চট্টল দরদি ইউসুফ চৌধুরীর সুযোগ্য সন্তানবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দৈনিক পূর্বকোণ কর্তৃপক্ষকে আমাকে এখানে এই ইউসুফ চৌধুরীর 17তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। এই জন্য আমি নিজেকে আসলে খুব সম্মানিত মনে করছি এবং খুব কৃতার্থ মনে করছি। আমি এখানে অনেকেই অনেকভাবেই জনাব ইউসুফ চৌধুরীকে উপস্থাপন করেছেন। আমাদের সাকিব ভাই একভাবে উপস্থাপন করেছেন, অনেকে অনেকভাবে উপস্থাপন করেছেন। আমি একটু ভিন্নভাবে উপস্থাপন করতে চাই। আমি দেখেছি ওনাকে একজন প্রকৃতিপ্রেমী হিসেবে, চট্টল দরদি প্রকৃতিপ্রেমী হিসেবে আমি ওনাকে দেখেছি। আমার সেই দৃষ্টিকোণ থেকে আমি ওনাকে একটু ওনার সম্পর্কে কিছু স্মৃতিচারণ করতে চাই। সেটা ছিল 2001-2 সালের দিকে।
আমি তখন বিশ্ববিদ্যালয়ের প্রায় শেষ বর্ষের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ে জয়েন করব বা ওইটার মধ্যে একটা ডিগ্রির এমফিল ডিগ্রি করছি। আমার সাথে বন্ধুত্ব ছিল, তাও একইভাবে বারবার আসে আমাদের এই সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আলীর নাম। ওর সাথে তখন থেকেই একটা বন্ধুত্ব ছিল। একদিন আলাপ করছিলাম এই দৈনিক পূর্ব কোন অফিসে বসেই, আলী ভাই এই ঘটনা। তখন একটা ঘটনা ঘটছিল এখানে, যেই হালদা নদীর আমাদের যেই সর্বশেষ বাঁকটা, ওই বাঁকটা কেটে দেওয়ার জন্য একটা পরিকল্পনা করা হয়েছে এবং বাঁকটা কেটে দিচ্ছিল প্রায় গড়দুয়ার এলাকায় বাঁকটা। আপনারা জানেন হালদা নিয়ে এখানে আমরা যেহেতু সবাই চট্টগ্রামের, আমি নতুন করে পরিচয় দেওয়ার প্রয়োজন নাই, যেটি ইতিমধ্যেই বাংলাদেশ চট্টগ্রামের গণ্ডি পেরিয়ে আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি অর্জন করেছে। সেই সম্পর্কে আমি নতুন কিছু বলতে যাচ্ছি না। অর্থাৎ আজকে যে আন্তর্জাতিক স্বীকৃতি, আজকে কিভাবে এটা সমগ্র বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লো, সেই ইতিহাসটুকুই আমি শুধু উপস্থাপন করতে চাই। তো এখানে যখন বললাম এখানে পাশে একটা রুম ছিল, মোহাম্মদ আলীর সাথে আলাপ করছিলাম, এই ঘটনা একটা হালদা নদীর একটা বাঁক কেটে দিচ্ছে। বাঁকগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা ছিল সর্বশেষ মানে প্রজনন ক্ষেত্র, ওইখানে মাছের ডিমগুলো ছাড়তো। এখন যদি ওই বাঁকটা যদি কেটে দেওয়া হয় তাহলে তো মাছের প্রজনন ক্ষেত্র থাকবে না। এবং যেহেতু আমি হালদাপাড়ের সন্তান, কিছু বিষয় আমার ট্রেডিশনালি আমার মধ্যে ছিল, এর সাথে যুক্ত হলো বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে রিলেটেড ফিশারিজ প্রাণীবিদ্যা বিভাগে পড়ার সুযোগে কিছু একাডেমিক তথ্য আর কিছু হচ্ছে আমার ট্রেডিশনাল নলেজ, দুই নলেজের মিশ্রণে যখন বুঝতে পারলাম আসলে এটা একটা বড় ধরনের একটা ধ্বংসাত্মক একটা কাজ হতে যাচ্ছে। যদিও বা স্থানীয় লোকজন হালদাকে ধ্বংস করার জন্য বা মাছের প্রাকৃতিক মৎস্য প্রজননকে ধ্বংস করার জন্য এটা কাটছে না, তাদের এই বাড়িঘর, ধন সম্পদ, তাদের জায়গা জমি এগুলো রক্ষার জন্য আসলে তারা বাঁকটা কেটে দিচ্ছে। এবং সাথে আমি শেয়ার করলাম, যদি আমরা প্রোটেক্ট করতে না পারি, এটা যদি আমরা প্রতিরোধ করতে না পারি, তাহলে কিন্তু আমরা হালদাকে রক্ষা করতে পারবো না। কারণ সেটা এই হালদা শুধু আমাদের চট্টগ্রামের না, আমাদের ফটিকছড়ি, হাটহাজারী, রাউজানের না, এটা ন্যাশনাল, এটা একটা আন্তর্জাতিক একটা সম্পদ। সুতরাং এই সম্পদকে যদি রক্ষা করতে হয় আমাদেরকে এগিয়ে আসতে হবে। তখন এরকম কোনো প্ল্যাটফর্ম ছিল না, বরং ওই বাঁক কাটার পক্ষের লোকজন বেশি ছিল। কারণ তখন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল, অনেক প্রভাবশালী লোকজন ছিল পক্ষে। এখন আমরা দুইজন মাত্র সিঙ্গেল। তখন আমি আর মোহাম্মদ আলী কী করলাম, আমরা একটা নৌকা ভাড়া করে, তখন কমিউনিকেশন এত ভালো ছিল না, একদম সারাদিনের জন্য সকাল থেকে সন্ধ্যার জন্য আমরা নৌকা ভাড়া করে গেলাম ওইদিকে নদীর দিকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন বাঁকগুলোতে দেখলাম, বিভিন্ন স্থানীয় বাজারগুলোতে নামলাম, স্থানীয় মানুষদের সাথে কথা বললাম। সবারই কিশোর, যদি এই বাঁকটা যদি কেটে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের সর্বশেষ সেই প্রজনন ক্ষেত্র সেটা থাকবে না। পরবর্তীতে মোহাম্মদ আলী কী করলেন, একটা সিরিজ প্রতিবেদন তৈরি করলেন। প্রথম সিরিজের প্রথম দিনেই তাও আমি এখানে পূর্ব কোন অফিসে আসছি, তখন ইউসুফ চৌধুরী ছিলেন, আমরা দুজনে গেলাম ওনার কাছে। এবং ইউসুফ চৌধুরী এত বেশি উৎসাহিত করলেন মোহাম্মদ আলীকে তো রিপোর্টের জন্য, ধারাবাহিক সিরিজের জন্য। আমার মনে হয় সেটা 12 পর্বের একটা সিরিজ ছিল, প্রায় 12 পর্বের একটা সিরিজ ছিল। এই সিরিজ করার জন্য যেমন উৎসাহিত করেছেন, আমি একজন তখন নতুন একজন তরুণ গবেষক, হালদাপাড়ের সন্তান হিসেবে আমি নিজেকে খুব ইন্সপায়ার মনে করলাম এবং আমিও খুব উৎসাহী বোধ করলাম। এবং আমরা ওইখান থেকে আসলে মূলত আমার যেই হালদা নিয়ে গবেষণার যেটা মূল জায়গাটা, এবং হালদা নিয়ে যেই আন্দোলন বলেন, সংগ্রাম বলেন, ওই সংগ্রামের জায়গাও কিন্তু ওই জায়গাটা। অর্থাৎ এই আন্দোলন, হালদা আন্দোলনের আঁতুড়ঘর বলেন, হালদা গবেষণার আঁতুড়ঘর বলেন, সব কিছু কিন্তু এই দৈনিক পূর্বকোণ এখান থেকে সৃষ্টি। এবং সেই অন্যতম উদ্যোক্তা হচ্ছেন আজকের এই ইউসুফ চৌধুরী। আমি ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে। শুধু তখন না, আজকের এই হালদার এসার পিছনে আমাদের একমাত্র প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে দৈনিক পূর্বকোণ। যখনই হালদার যে কোনো সংকটে, যে কোনো মুহূর্তে, যেমন খুব সম্প্রতি যদি আমরা, এটা তো ছিল 2002-03 সালের দিকে, আমরা যদি খুব সম্প্রতি একটা ঘটনা বলি, এই চট্টগ্রাম ওয়াসা এবং এলজিডি মন্ত্রণালয় প্রায় 14 কোটি লিটার পানি নিয়ে যাবে মিরসরাই শিল্পনগরে, এবং সেটার অন্যতম সোর্স হচ্ছে হালদা। এমনি প্রতিদিন 18 কোটি লিটার পানি উত্তোলন করে, এর মধ্যে আরও 14 কোটি লিটার পানি উত্তোলন করে নিয়ে যাবে। বর্তমান আমাদের ওয়াসার এমডি উনিও ছিলেন, ওনারা একটা, এবং তৎকালীন এলজিডি মন্ত্রী সহ বিশাল একটা প্রকল্প ওনারা নিয়েছেন, প্রায় 4000 কোটি টাকার প্রকল্প। এবং ওইটা তো আসলে এটাও আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স। কোনো মিডিয়া, কোনো ওইরকম কেউ কিন্তু আমাদেরকে সমর্থনে এগিয়ে আসেনি, বরং এটা ছিল আমার জন্য বিশাল একটা লাইফ থ্রেট, আমার জীবনের জন্য বিশাল একটা হুমকি। এবং এটার অনেক কাহিনী আছে, এটা আমি এদিকে যাচ্ছি না। পরবর্তীতে
বৃষ্টি পানি এখান থেকে বীরেশ্বর শিল্পনগর নিয়ে যাবে। ওখানে ওরা যে ইআইএটা করেছে, আসলে ইআইএটা একটা ফলস ইআইএ ছিল, ওটা আমি অ্যানালাইসিস করে 2 পৃষ্ঠার একটা ইআইএ আমি একদম প্রাইম মিনিস্টার দপ্তর থেকে সব জায়গায় আমি এটা সাবমিট করি। এটা আরও অনেক কাহিনী আছে পরবর্তীতে, কিন্তু আমাদের এগিয়ে আসে প্রথম দৈনিক পূর্বকোণ। দৈনিক পূর্বকোণ এগিয়ে এসে অনেকগুলো নিউজ পেপার, অনেকগুলো পত্রিকায় এতদিন হালদানিয়া সাপোর্ট দিয়ে, কিন্তু আর কেউ সামনে আসেনি। এই দৈনিক পূর্বকোণে প্রথম নিউজ করে এটা প্রোটেক্ট করে, এবং শেষ পর্যন্ত আমরা সেটাও সফল হয়েছে, এবং সেই 14 কোটি লিটার পানি প্রোটেক্ট করতে সক্ষম হয়েছে। এখন সেই পানি আনতেছে মেঘনা নদী থেকে, যেটাও চট্টগ্রামের জন্য বিশাল একটা সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। কারণ আগামী 7-8 বছর পরে চট্টগ্রামের জন্য সবচেয়ে বড় ক্রাইসিস কিন্তু আমাদের ফ্রেশ ওয়াটার। কারণ আমাদের একদিকে মিষ্টি, এদিকে কর্ণফুলী হাইলি পলিউটেড, এদিকে স্যালাইনিটি নিউট্রিশন, আমাদের কিন্তু ফ্রেশ ওয়াটার সোর্স কমে যাচ্ছে। এখন কিন্তু এই মেঘনা নদী থেকে আমাদের যে সাজেস্ট করা, এই মেঘনা নদী থেকে পানি আনার ফলে বীরেশ্বরের শিল্পনগরে চট্টগ্রামের জন্য একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আমাদের ফ্রেশ ওয়াটার অল্প খরচেই আমরা চট্টগ্রাম শহরে এই সমস্যার সমাধান আমরা করতে পারবো। এটা একটা বড় ধরনের। তা আমরা যখনই আসলে যে কোনো সংকট মুহূর্তে ছিলাম, তখনই পূর্বকোণ এগিয়ে আসছে, পূর্বকোণ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। এবং সম্প্রতি আরও একটা ঘটনা, হয়তো আজকে প্রায় 2011 সালের ঘটনা, আজকের আমার পাশেই ডাক্তার সাহেব এখানে আছেন, ওনারা চট্টগ্রামকে বিভিন্নভাবে যারা ব্র্যান্ডিং করেছে, আমাদের আজকের শ্রদ্ধেয় মনীষ সাহেব এখানে আছেন, আমরা দুজনেই সেই সৌভাগ্যবান ব্যক্তি 16 জনের মধ্যে আমাদেরকে একটা সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গ্রামীণফোন এবং দৈনিক পূর্বকোণ চট্টগ্রামের অহংকার নামে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়, সেই অহংকার, সেই প্রাইজটা কিন্তু আমি নিতে পারিনি। সেই প্রাইজটা আমি আনুষ্ঠানিকভাবে নিতে পারিনি, সেই কাহিনী আমি আর যাচ্ছি না। সেটা অনেক দিন ধরে, প্রায় দীর্ঘ এই আজকে 13-14 বছর ধরে কিন্তু কোথাও প্রকাশ করার সুযোগ হয়নি। মানে এরকম একটা লাইফ থ্রেট ছিল। একটা নদী নিয়ে কাজ করতে গেলে যে মানুষ এত থ্রেডের মধ্যে পড়ে, এত লাইফ রিস্কের মধ্যে পড়ে, এটা কিন্তু কেউ প্র্যাকটিক্যালি না দেখলেই কিন্তু সেটা চিন্তাও করতে পারবে না। তো এই সব সময়, এই মুহূর্তগুলোতে, এই সব সময় সংকট মুহূর্তগুলোতে পূর্বকোণ পাশে ছিলেন, ইউসুফ চৌধুরীর ছায়া আমাদের উপর ছিলেন, যার জন্য আজকের হালদা নদী আজকে চট্টগ্রামের এই যে প্রত্যন্ত অঞ্চল থেকে গণ্ডি পেরিয়ে, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। আমি আর দীর্ঘ বক্তব্য রাখবো না, ওখানে অনেক গুণীজন ব্যক্তি আছেন। তো আমি যেটা দাবি করব, এরকম একজন চট্টল দরদি মানুষকে আসলে স্বীকৃতি না পাওয়া, ন্যাশনাল স্বীকৃতি বা আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়া আমাদের জন্য বড়ই দুর্ভাগ্যের। যেখানে গুণীর কদর হয় না, সেখানে আসলে গুণী জন্মে না। তা আমি আজকে এই প্ল্যাটফর্ম থেকে আমি জোরালোভাবে দাবি করছি, আমাদের এখন একটা উপযুক্ত সময়। আসলে এখন ইন্টারিম গভর্নমেন্ট, এখন কোনো পলিটিক্যাল প্রেশার বা এই ধরনের আমরা যেই যে সমস্যাগুলো ফেস করেছি, আমি ব্যক্তিগতভাবে যে সমস্যাগুলো ফেস করি, এরকম আর সুযোগ নাই। এখন আমাদের যিনি প্রধান, আমাদের চট্টগ্রামেরই সন্তান, চট্টগ্রামের কৃতি সন্তান, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কৃতি সন্তান, আমার মনে হয় ওনার কান পর্যন্ত যদি পৌঁছানো যায়, আমি নিশ্চিত আমরা চট্টল দরদি এই ইউসুফ চৌধুরীর একটা ন্যাশনাল স্বীকৃতি আমরা পাবো। আমি আজকের আমাদের শ্রদ্ধেয় মুসলিম চৌধুরী আছেন, আমাদের মনীষ সাহেব আছেন, এখানে আমাদের প্রাক্তন ভাইস চ্যান্সেলর মহোদয় আছেন, সবাই এখানে আছেন। আমরা সবাই যে কোনোভাবে হোক, আমরা ডক্টর ইউনূস স্যারের কাছে আমরা যদি পৌঁছাতে পারি, এটার একটা স্বীকৃতি, যেটা দুটো বিশ্ববিদ্যালয়ে একজন মানুষের ব্যক্তি জীবনে এস্টাবলিশ করতে পেরেছে, এর সেই বড় সার্থকতা আর কি থাকতে পারে। একটা ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, একটা চুয়েট, যেখানে দুটো বিশ্ববিদ্যালয় সৃষ্টি করতে পেরেছে, আরও অনেক কিছু প্রতিষ্ঠা করতে পেরেছে। এবং কৃষি, এই যে পোল্ট্রি ফার্মিংয়ের যেই উত্তরণ, এই যে হালদা নদী সংরক্ষণ, কর্ণফুলী নদী সংরক্ষণ, পরিবেশ সংরক্ষণের যে ভূমিকা, আর আসলে কী চায় একটা মানুষের জীবনে, অল্প জীবনে। আমি আজকে আবার দৃঢ়তার সাথে বলছি, আমরা যে কোনোভাবে হোক আমরা পৌঁছাই প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে, আমি নিশ্চিত এটার কোনো না কোনো স্বীকৃতি আসবে। এবং আমরা মনে করি ইউসুফ চৌধুরী যদি স্বীকৃতি পায়, এই চট্টগ্রাম স্বীকৃতি পাবে। চট্টগ্রামের যে স্থাপনাগুলো, আজকে চট্টগ্রামের যে অগ্রগতি, যে স্বনির্ভর চট্টগ্রাম, সেই স্বনির্ভর চট্টগ্রাম স্বীকৃতি পাবে, সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ কিবরিয়া ভাই, অনেক অজানা তথ্য। খুবই হালদা নদী এবং ইউসুফ চৌধুরী, এটা একটা বড় বিষয় হতে পারে। আমি এখানে অনেকেই এই পোর্টার হিসেবে আছেন, আমার মনে হয় যে এটা ইনসেন্টিভ একটা ইন্টারভিউর ভিতর দিয়ে আমরা কিবরিয়া ভাইয়ের এই প্রক্রিয়াটা পত্রিকায় আমরা তুলে ধরতে পারি, এবং সেটা আমাদের মাননীয় উপদেষ্টার কাছে যদি আমরা পৌঁছাতে পারি, আমি আশা করি যে বিষয়টা বিবেচনা হবে। আমাদের প্রত্যেকেরই দায়িত্ব হচ্ছে যে ওনাকে সেভাবে তুলে আনা। এবং আমি মনে করি যে আসলে পূর্বকোণ অনেকগুলো মাইলস্টোন তৈরি করেছে চিটাগাঙে, এবং এগুলো আসলে আমাদের দেশে তো আসলে প্রচারের যুগ,
প্রচার না করলে আসলে কেউ কিছুই গুরুত্ব দেয় না। সুতরাং আমার কাছে মনে হয় যে পূর্বকোণেরও একটু চিন্তা করতে হবে যে এই ধরনের জিনিসগুলোকে আমরা কিভাবে ভবিষ্যতে হ্যাঁ যে আমি আবার আসবো একটা লাস্ট মুহূর্তে আমি আবার কয়েক সেকেন্ডের জন্য আসবো। তো আমার কাছে মনে হয় যে সেই জায়গাটাও যে আমি এখন আমি জানতাম, আমি এটা নোট করে রাখছি, আমি বলবো সেই কথাটা পরে, যে চট্টগ্রামের যে আলাদা শিক্ষা বোর্ড এটারও কিন্তু ওনার একটা বড় ভূমিকা আছে। এগুলোকে খুব খুব যত্ন করে এগুলোকে তুলে আনা দরকার। আসলে এগুলো আমরা খুব নিউজ আকারে না, আমি মনে করি যে মানে নিউজের মূল্যটা আমাদের দেশে কিন্তু এখনো নিউজের প্রতি মানুষের আস্থা তৈরি হয় না। একটা নিউজ বেরোলে সেটা আবার আরেকজন পড়ে, দুইটা পত্রিকায় পড়ে মানুষ, যে এই নিউজটা কীভাবে দিল। এগুলো আসলে প্রজেকশন আকারে, একদম ফিচার আকারে এগুলোকে কিন্তু এক্সপোজ করা উচিত, পাবলিকেশন করা উচিত। এগুলো একটা গবেষণাপত্র, পূর্বকোণের একটা গবেষণাপত্র বের হওয়া উচিত, যেটা বাৎসরিক একটা পূর্বকোণ বেরোবে বা গবেষণাপত্র, সেখানে এগুলো রিফ্লেকশন থাকবে। তার মানে এগুলো, কারণ নিউজের এটা তো দৈনিক পত্রিকা হচ্ছে এমন একটা জিনিস, আজকে যেটা কালকে আর ওটা নাই, বিকেলেই নাই, বিকেলেও তো সে ওটা নিউজ পেয়ে গেল সংবাদপত্র। তো এখানে আমার কাছে মনে হচ্ছে একটা ডাইজেস্টের মতো, পূর্বকোণ ডাইজেস্ট, এরকম একটা জিনিস যদি আপনারা বের করেন, বছরে একটা করে সংখ্যা, এই লেখাগুলো, এই মতামতগুলো সেখানে যদি আসে, এটা একটা প্রিজার্ভেশন সেল হবে, যেটা দিয়ে আমার মনে হয় যে কিছু গুড এডিটরকে আপনি যুক্ত করতে পারেন, আমাদের সম্পাদক মহোদয় এখানে আছেন, করে একটা ওই ধরনের একটা জিনিস যদি আমরা বের করি, এই দুটো বিশ্ববিদ্যালয়ের নেপথ্য কারিগর যেগুলো আমরা আজকে পেলাম, এই হালদা নদী ও ইউসুফ চৌধুরী, বা চট্টগ্রামের ডেয়ারি না, উনি আমার সাথে কলকাতা আমি গেছিলাম, আমার এখনও মনে পড়ছে যে উনি আমাকে, ওনার স্বপ্ন ছিল আমুলের মতো একটা কিছু করা। আমুল হচ্ছে ওনার ছিল হচ্ছে যে আইডিওলজি, আমুল যে দুধ এবং আমুলের যে, কারণ উনি ওয়ার্ল্ড ফেমাস, এবং সে ওই আমুলের ব্যাপারটা ওনার মাথার মধ্যে বহুদিন খেলতো। আমি যখন ওনার সাথে থাকতাম, আমরা পূর্বকোণ ইয়ের সময়, কি বলে যে রেজিস্ট্রেশনের সময় যখন ঢাকাতে, তখন ওই রাজমণি হোটেলের সামনে পার্ক বলে একটা ছিল, হোটেল ছিল, সেখানে আমি আর উনি একই রুমে পাশাপাশি সিটে থাকতাম। এবং সেই সময় আমি দেখতাম যে ওনার প্রিয় লেখক হচ্ছে সৈয়দ মুস্তফা আলী। উনি রম্য বইগুলো পড়তেন, চাচা কাহিনী, তারপর দেশে বিদেশে ওনার খুব প্রিয় বই ছিল। আমাকে বলতেন যে এগুলো তুমি পড়ো, যে তুমি এগুলো পড়লে অনেক কিছু জানতে পারবে। আমারও একজন প্রিয় লেখক হচ্ছে সৈয়দ মুস্তফা আলী, কিন্তু ওনার খুব প্রিয় লেখক ছিলেন। তখন আমি দেখছি যে ওনার কাছে ড্রিম ছিল আমুলের মতো একটা প্রতিষ্ঠান গড়ে তোলা বাংলাদেশে। সুপার ডেইরিটা ওনার ড্রিম, স্বপ্ন, আসলে ছোট ছোট স্বপ্ন। এই জায়গাগুলো আসলে আমাদের এক্সপোজারে আনা উচিত। তো আমরা আশা করি যে সেই জায়গায় আমরা যেতে পারবো। আমি এখন একটু মুনির ভাইয়ের কাছে ফিরে যাব। মুনির ভাই সদ্য আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা উনি কাজ করেছেন। আমি যতটা শুনেছি, আপনারা গেছেন কিনা জানি না, আমার যাবার সৌভাগ্য হয়েছে এই জাদুঘর দেখার, যে প্রযুক্তি জাদুঘর, এটা আপনার আসলে একটা অন্যরকম মাত্রা উনি তৈরি করেছেন। কিন্তু যাই হোক, আমরা এখন ফিরে যাব আমাদের, যিনি ইউসুফ চৌধুরীর সাথে দীর্ঘ সময় পূর্বকোণ প্রকাশনায় সংশ্লিষ্ট ছিলেন, এবং পূর্বকোণ এই পত্রিকার যে অবয়ব সেটা তৈরি করার ক্ষেত্রে যিনি ইউসুফ চৌধুরীর সাথে বিরাট ভূমিকা রেখেছেন, তিনি হচ্ছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ নাসিরউদ্দিন চৌধুরী, সাংবাদিক এবং কলামিস্ট। এবং নাসির ভাইকে এখন কি বলবো, আপনাকে এখন সাংবাদিক আর কলামিস্ট বলবো? দু তিনটে প্রস্তাব দিচ্ছি। একটা হচ্ছে এই গোল টেবিলটা খুব ভালো আইডিয়া, আমি আরও একবার এসেছি আমি, কিন্তু তার চাইতে ভালো হবে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএতে অথবা অর্থনীতি বিভাগে ওনার নামে একটা চেয়ার চালু করা যায়। এইটা একটা প্রস্তাব আমি দিচ্ছি। 2 নম্বর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্মৃতিবৃত্তি, ওনার নামে একটা স্মৃতিবৃত্তি, এগুলো দিলে বেশি উনি বেঁচে থাকবেন। আর এই যে বইটা আছে, এই বইটা এটা হচ্ছে স্মারক গ্রন্থ। তো এখানে শুধু ওনার জীবনে, ওনার সম্পর্কে বিভিন্ন জন কে কী বলেছেন এগুলি আছে, কিন্তু শুধু ওনার জীবনী নিয়ে একটা বই হওয়া দরকার। ওনার বন্ধু অধ্যাপক মোহাম্মদ খালেদ, ওনার সম্পর্কে 2টা বই বেরিয়ে গেছে জীবনী। আর খালেদ সাহেবের শ্বশুর ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, ওনার সম্পর্কে 2টা বেরিয়েছে। তো
ইউসুফ চৌধুরীর সম্পর্কেও ওনার একটা জীবনী গ্রন্থ রচিত হওয়া দরকার। আমরা একটা যেটা তৈরি করে দিয়েছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এটা পাঠ্য আছে, কিন্তু যদি ওনার একটা সুন্দর জীবনী গ্রন্থ, এটা ওনার বাচস্পুত্র আনোয়ার হোসেন পিন্টু শিল্পী, তাকে দায়িত্ব দেওয়া যায়, তো এইটা বইটা বের হলে এই সারা বাংলাদেশে এই জাতীয় গ্রন্থাগার, জাতীয় গ্রন্থাগার, আর্কাইভ, মিউজিয়াম, লাইব্রেরি সবখানে এগুলি কপি দেওয়া যাবে। দিলে মানুষের কাছে ওনার সম্পর্কে মানুষ জানতে পারলো উনি যত বড় মানুষ, ওনার যত অবদান, উনি ততটা অনালোকিত, অনালোচিত। পিআইবির সার্ভে হয়েছিল একটা, এইটার মধ্যে রিজিওনাল পত্রিকার মধ্যে পূর্বগুণ 1 নম্বর। এটা সত্য কথা, এটা মিথ্যা কথা না। ওই ডাক্তার সাহেবের কাছে এগুলি সার্টিফিকেট থাকতে পারে। পরে একটা কি হয়েছে ডাক্তার সাহেবের আমলে, তো যে আমি বলছি কি ইউসুফ সাহেব বাঁচলে পূর্বগুণ বাঁচবে, পূর্বগুণ বাঁচলে ইউসুফ সাহেব বাঁচবে। সেই জন্য পূর্বগুণের দরকার ইউসুফ সাহেবকে বাঁচিয়ে রাখা। কীভাবে বাঁচিয়ে রাখবেন? এই গোলটেবিল করে বাঁচবে না, করতে হবে বই, ওনার জীবনী লিখতে হবে। ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা চেয়ার করেন, 1 কোটি টাকা জমা দেন, দিয়ে ওদেরকে চেয়ার, একটা রেহমান সোমান বেঁচে আছে এখনো, অধ্যাপক রেহমান সোমানকে করেন, ও চেয়ারের প্রথম অধ্যাপক করেন। তো দেখবেন আলাদা আইবিএতে দেন, এটা ইন্টারন্যাশনালি, এটা একটা রিকগনাইজড ব্যবসা প্রশাসনের শিক্ষা প্রতিষ্ঠান, ওইটাতে দেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৃত্তি দেন, করেন। এইটা যে সম্পদগুলি উনি করে দিয়ে গেছেন, 1 কোটি 2 কোটি টাকা করার জন্য খরচ করা যায় তো, এটা উনি পাইতো। ধন্যবাদ নাসির ভাইকে, ওনার অনেক মূল্যবান প্রস্তাব উনি রেখেছেন। আমরা একটু এখন মীর মোহাম্মদ সাক্কি কাউসার ওনার কাছে যাব। উনি হচ্ছেন যে সাবেক সদস্য সচিব, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন সংগ্রাম পরিষদের। আসসালামু আলাইকুম। আজকে উপস্থিত সুধীজন এবং সম্মানিত সঞ্চালক, সবাইকে আমার সশ্রদ্ধ সালাম, আদাব। আমি আজকে জনাব ইউসুফ চৌধুরী, মরহুম আলহাজ ইউসুফ চৌধুরী, যিনাকে আমি চাচা ডাকতাম, অত্যন্ত স্নেহভরে আমাকে স্নেহ করতেন, তার স্মৃতিচারণ করছি। আমার প্রতিষ্ঠান সম্পর্কে জাস্ট একটু বলি। আমরা 1968 সনে চট্টগ্রাম প্রকৌশল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে আমাদের প্রতিষ্ঠানটা যাত্রা শুরু করে 168 একর জায়গাতে। পরবর্তীতে 1986-তে এটা বিআইটি চট্টগ্রামে রূপান্তরিত। আমি সেই বিআইটি চট্টগ্রামেরই গ্র্যাজুয়েট। এর পরবর্তীতে আমি যখন পাশ করার পরে কিছুদিন আমি প্রাইভেট জব করলাম, সেই সুবাদে চট্টগ্রামের মোটামুটি মাল্টিন্যাশনাল কোম্পানি সবগুলোতে আমার যাওয়া হয়েছে। তো ওখানে আমি একটা বৈষম্য দেখতে পেয়েছি যে আমাদের এখানে যারা পাশ করে তাদের সাথে অন্যদের একটা ডিস্টিংশন আমি দেখতে পেলাম। এটা কিন্তু আমাকে খুব ভালো ঠেকেনি। অনেক জায়গায় রিসেপশনেও সমস্যা হতো, যতক্ষণ পর্যন্ত আমি নিজেকে প্রুভ করতে পারিনি। পরের কিছুদিনের মধ্যে আমি সিভিল এভিয়েশনে সার্ভিস পেলাম। ওটা জয়েন না করে আমি বিআইটি চট্টগ্রামের শিক্ষকতায় জয়েন করলাম। ঢাকা এয়ারপোর্টে জয়েন না করে, আমার শিক্ষকতার প্রতি একটা ন্যাক ছিল। জয়েন করে আমার ওচেই মাথায় ঘুরে যে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে, চট্টগ্রামে মোটামুটি র্যাকিট, লিভার, এইসব কোম্পানি, ফিনলে, সবগুলোতে আমরা আইটি সার্ভিস দিচ্ছিলাম আমাদের কোম্পানির পক্ষ থেকে। তখন ডোমেইন সাপোর্টটা খুব কম আইএসপিতে ছিল, আমাদের আইএসপি ছিল গ্লোবাল ইনফরমেশন নেটওয়ার্কে। এবং ওখানে খুব অল্প সময়ের মধ্যে আমি সিস্টেমের অলমোস্ট টপ লেভেলে চলে যাই, যার ফলে আমাকেই যেতে হতো নেগোসিয়েশনগুলোর মধ্যে। একদম ছোট মানুষ, কিন্তু ওই বোর্ডের মধ্যে সবাই অনেক বড়, তো অনেক সময় আমাকে নজরে নিত না আর কি, যতক্ষণ আমি প্রেজেন্টেশন দিইনি। তো এখন আমি ওখান থেকে বুঝতে পারলাম বিষয়টা। আমি যখন ওখানে টিচার হিসেবে জয়েন করি, লেকচার হিসেবে 2001 জানুয়ারিতে, আমি কিন্তু গ্রাউন্ড ওয়ার্ক শুরু করে দিয়েছি যে বিআইটিকে ইউনিভার্সিটিতে রূপান্তর করতে হবে। সমস্যা হচ্ছে আমাদের দেশে বিআইটি কনসেপ্ট, আইআইটির মতো, এমআইটির মতো যে কনসেপ্ট, এই কনসেপ্টটা কিন্তু পাবলিককে আমরা খাওয়াইতে পারিনি। এটার বেশ কয়েকটা কারণ আছে। কারণ বিআইটিগুলো সত্যিকার অর্থে, যদিও আমাদেরকে দেখানো হয়েছে স্বপ্ন যে এটা বিআইটি মানে হচ্ছে এমআইটি, আইআইটি এই টাইপের, কিন্তু আসলে আমাদের অটোনোমাস বডি হিসেবে যেই পাওয়ারটা থাকা দরকার সেটা আমাদের ছিল না। ইভেন আমরা একটা পিওনও নিয়োগ দিতে পারতাম না।
এখানে আমাদের সম্মানিত এক্স ভাইস চ্যান্সেলর নীতিশ স্যার আছেন, উনি জানেন ইউনিভার্সিটির যে মোটামুটি যে স্বায়ত্তশাসন ভোগ করে এটা খারাপ না মোটামুটি। তো ওটার কারণে আমরা সব কিছুতেই শুধু একাডেমিক অটোনমিটা ছিল ডিগ্রি দেওয়ার, বাকি কোনোটাই আমরা করতে পারতাম না ধরতে গেলে। এরপরে এই জিনিসটা আমি ডকুমেন্টেশন করলাম, আইআইটি এবং বিআইটির অর্ডিন্যান্সগত তফাৎ এবং বাংলাদেশের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের এগুলো কম্পারিটিভ অ্যানালাইসিস করলাম এবং আমরা একটা গ্রাউন্ড ওয়ার্ক শুরু করলাম। শুরু করার পরে আমি এই জিনিসটা নিয়ে আমরা একটা কমিটিও করলাম, চট্টগ্রামের সাংবাদিক ভাইদেরকে বোঝানোর চেষ্টা করছি। অ্যাকচুয়ালি ছোটোখাটো প্রোগ্রাম যেগুলো চোখে পড়ার মতো না, আমরা নিজেরা অর্গানাইজ হচ্ছি। এখন ওনারা কিন্তু আমাদের কনসেপ্টটা বুঝতে পারছে না, সত্যিকার অর্থে আমরা করতে চাচ্ছি কি। তো একজন সদয় হলেন যুগান্তরের জসিম ভাই, উনি আমাকে বলে যে উনি কিন্তু বেশ কয়েকবার যাওয়ার পর উনি আমার ইন্টেনশন বুঝতে পেরেছেন। উনি বলেন যে আমরা ঢাকার প্রেসগুলো ধরতে পারি তখনই আপনি যদি চট্টগ্রামের লোকাল পূর্ব কোন আজাদি ওনাদেরকে যদি ম্যানেজ করতে পারেন, ওনারা যদি আপনাদেরকে স্টোরি করে, তাহলে কিন্তু আমরা ঢাকার প্রেসগুলো অ্যাটেনশন করবো ওটাতে। দিস ইজ দ্য কি পয়েন্ট অ্যাকচুয়ালি। আমি এরপরে চাচার সাথে দেখা করলাম, আমার পারিবারিক কারণ ওনার সাথে কানেক্টিভিটি ছিল, ওনার সাথে বিষয়টা ওনাকে বোঝালাম এবং আমাদের ওখানে একটা অনুষ্ঠানে নিয়ে গেলাম। এটা হচ্ছে ফার্স্ট অনুষ্ঠান, 10ই জুন ছিল, রিপোর্টটা হয়েছে 11ই জুন 2001। উনি রাজি হয়ে গেলেন এবং বিষয়টা বুঝে নিলেন এবং খুবই আন্তরিকতার সাথে। উনি কিন্তু একজন যোদ্ধা। আমি একই সাথে অধ্যাপক খালেদ আজাদির এবং চাচাকে নিয়ে গেলাম, জনাব ইউসুফ চৌধুরী। ওনাকে যখন নিয়ে গেলাম, চাচা যেভাবে গেলেন, ওনার রিপোর্টার মোহাম্মদ আলী ভাই উনি ছিলেন, ফটো জার্নালিস্ট মঞ্জু ভাই ছিলেন, একদম যুদ্ধ করতে যেভাবে যেতে হয় আর কি, সব ইকুইপমেন্ট নিয়ে উনি গেলেন। গিয়ে উনি আমাদেরকে দিক নির্দেশনা দিলেন যে এটা থামানো যাবে না, কোনো আশ্বাসে আপনারা থামতে পারবেন না। এটা এই ইউনিভার্সিটি ক্যাম্পাস দেখলেন, বলে যে আমার বাড়ি রাউজান, কিন্তু আমি তো ভেতরে এই চমৎকার এই পরিবেশ আমি দেখিনি, এটা ইউনিভার্সিটি হতেই হবে। ওনার অনুপ্রেরণা ছিল আসলে খুব বড় একটা ধাক্কা বলা যায়। আমরা ফার্স্ট সাংবাদিক পরিবেশে মানে ওনাদের কমিউনিটিতে একটা অ্যাট্রাকশন সৃষ্টি করার মতো কিন্তু শুরু হচ্ছে পূর্বগুণ দিয়ে। এই প্রথম আজাদি নিউজ করেছে, কিন্তু পূর্বগুণের নিউজটা ছিল খুবই চমৎকার। হ্যাঁ, এই নিউজের মাধ্যমে আমরা শুরু করলাম। তো এরপরে আমরা ধারাবাহিকভাবে, এরপরেরটা হচ্ছে 18ই জুন আমাদের এখন পাবলিক প্রোগ্রাম শুরু হয়ে গেছে। প্রেস ক্লাবে আমরা অবস্থান ধর্মঘট করছি। প্রথম আর্টিকেল প্রতিবেদন আকারে প্রকাশ করে মোহাম্মদ আলী ভাইয়ের রিপোর্টে আমাদের ইউনিভার্সিটিকে বিআইটিকে ইউনিভার্সিটি রূপান্তরের প্রত্যেক ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা কিন্তু চাচার যে অনুপ্রেরণা, ওনার যে মানে আমাদেরকে গ্রহণ করার যে আকুতি, উনি যে একজন লাইট হাউস ছিল, ওখান থেকে আমরা বুঝতে পেরেছি আসলে যখনই আসতাম তখনই উনি গুরুত্ব দিতেন খুব বেশি এবং উনি পরামর্শ দিতেন আমাদের। সবসময় আমরা কমিউনিকেশন রেখেছি। এরপরে 22শে নভেম্বর 2001 আরেকটা প্রতিবেদন ধরতে গেলে আমাদের পূর্বকোণের রিপোর্টার মোহাম্মদ আলী ভাই লেগেই ছিলেন এই এক্সক্লুসিভ রিপোর্টগুলো করার জন্যে। এটা দেখেন, এরপরে আমরা ইউনিভার্সিটি মুভমেন্টে কিন্তু আমরা একটা অপোজিট পক্ষের সাথে আমরা কিন্তু যুদ্ধ করেছি। একটা ভালো কাজ, বিশ্ববিদ্যালয় হবে, একটা বিআইটি বিশ্ববিদ্যালয় হবে, একটা প্রতিষ্ঠানের আপগ্রেডেশন হবে, এটা সবাই তো সঠিকভাবে নেওয়ার কথা ছিল। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের ইন্টারনাল একটা গ্রুপ ছিল যারা এটা কনভার্সন চায়নি, যার ফলে আমাদেরকে, আমি ছোট মানুষ জাস্ট জয়েন করেছি লেকচারার হিসেবে, আমার উপর কিন্তু একটা প্রচণ্ড প্রেশার ছিল। ইভেন আমার ইঞ্জিনিয়ার আলিয়াস সাহেব, যিনি মারা গিয়েছেন, আইবির চেয়ারম্যান ছিলেন চট্টগ্রামে, উনি আমাকে সাহস যোগাতেন। উনি বলতেন, সাকি তোমার চাকরি চলে যাবে যে কোনো সময়, ইউ হ্যাভ টু প্রিপেয়ার মেন্টালি, আমার প্রতিষ্ঠান খোলা আছে তোমার দরজা, অথবা তুমি তো ব্যবসায়ী ফ্যামিলির ছেলে, ব্যবসা করবো আর কি। উনি জাস্ট এইভাবে আমাকে দিত। আমি এখন বুঝতে পেরেছি ওনার সাহসটা কীরকম, সাহস দেওয়াটা আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে কাজ দিয়েছে। এরপরে আমরা দৈনিক পূর্ব, এর মধ্যে এই জিনিসটা আসলো যে অসংগঠিত আইন আমরা মোটামুটি গভর্নমেন্টের কনসার্ন নিয়ে নিয়েছি। ইস্যু হচ্ছে আমরা বিআইটি চট্টগ্রামকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যেই প্রোগ্রাম আমরা নিয়েছি, এটা একটা জনগণের অল পলিটিক্যাল পার্টির, এটা অ্যাপলিটিক্যাল পার্টিশনলেস বলতে পারেন, সবাইকে কিন্তু আমরা অংশগ্রহণ করতে পেরেছি, সমস্ত পলিটিক্যাল পার্টিকে, সামাজিক সংগঠনকে। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র চাচার পরামর্শের কারণে, এবং আমরা সবার কাছে গিয়েছি, কেউ আমাদেরকে বলতে পারে না, সিল দিতে পারে না। হ্যাঁ, মোটামুটি চট্টগ্রামের একটা গণদাবিতে পরিণত হলো খুব অল্প সময়ের মধ্যে আমাদের। এর মধ্যে আইন যেটা হচ্ছে সেটাও বলা যায় অনেকটা সিন্ডিকেটটা অলমোস্ট সরকার কর্তৃক দেয়া,
এটা তো আমাদের প্রতিবাদ করতে হলো, এখানে কিছুটা চেঞ্জ এসছে আমাদের প্রতিবাদ করার কারণে। এই হচ্ছে সিচুয়েশান। এরপরে অবশেষে আমাদের মহেন্দ্রক্ষণ 2003-এ ইউনিভার্সিটি পরিণত হলো, এবং আমি এইরকম একটা আমাদের বিআইটি চট্টগ্রামের আন্দোলনের কারণেই ধরতে গেলে দেশের 4টা বিআইটি বিশ্ববিদ্যালয় হয়েছে। আমরাই প্রথম আন্দোলন শুরু করি। গভর্নমেন্ট যখন নীতিগতভাবে সিদ্ধান্ত নেয় যে বিআইটি চট্টগ্রামকে আপগ্রেডেশন করা হবে ইউনিভার্সিটিতে, তখন অন্যান্য বিআইটিগুলো আন্দোলনের নামে পরবর্তীতে সবাইকে একসাথে, কারণ এই প্রতিষ্ঠানগুলো অনেকটা সাইনবোর্ড চেঞ্জের মতো ছিল, খুব বেশি গভর্নমেন্টের বাজেটারি রিকোয়ারমেন্ট ছিল না, যার ফলে সবগুলোই বিআইটি হলো। এটা আমাদের চট্টগ্রাম যেমন সব কিছুতে নেতৃত্ব দেয়, বলা যায় বিআইটিকে বিশ্ববিদ্যালয় রূপান্তরে আমরাই নেতৃত্ব দিয়েছি। সেখানে আমাদের জন্য মুরব্বী হিসেবে, আমাদের গাইডেন্স হিসেবে এই জনাব মরহুম ইউসুফ চৌধুরী, আলহাজ ইউসুফ চৌধুরী চাচা আমাদেরকে আসলে স্নেহ দিয়ে, আমাদেরকে পরামর্শ দিয়ে সবসময় অ্যাক্টিভলি আমাদের সাথে ছিলেন। আমি নীতিশ স্যার যেহেতু আছে, ওনার একটা স্মৃতিচারণ করি। ওনার ওখানে আমি যখন ভেটেরিনারি কলেজ ছিল, আমি ওনার কলেজের একটা কাজের জন্য, টেকনিক্যাল কাজে আমি ইউনিভার্সিটির প্রতিনিধিত্ব হিসেবে বিআইটির আমি গেলাম। স্যার কিন্তু ওই দিন আমাকে বলে যে আপনাদেরটা শেষ করেন, তারপর আমাদেরটা ধরবো। তার মানে উনি কিন্তু প্রজেক্ট করছে যে আপনাদেরটা শেষ হলে আমাদেরটা ধরবো। তো আজকে 2টা ইউনিভার্সিটি, এবং এটা একজন ধরতে গেলে যিনি সৃষ্টি করতে পারেন, একটা প্রতিষ্ঠান সৃষ্টি করতে পারেন, একটা সামাজিক আন্দোলন সৃষ্টি করতে পারেন, এরকম একটা মানুষের ছায়ার মধ্যে দিয়ে আমরা দেশবাসীকে, চট্টগ্রামকে বিশেষ করে আমরা লাভবান করতে পেরেছি। এখানে আমি আর একটু কৃতজ্ঞতার সাথে স্মরণ করি, এই মানুষগুলো না থাকলে আমরা কিন্তু এগিয়ে যেতে পারি না। যেমন আমাদের জনাব মুসলিম চৌধুরী স্যার যখন ফিন্যান্সে এডিশনাল সেক্রেটারি ছিলেন, আমি চট্টগ্রামে চুয়েটে প্রথম যে ইনকিউবেটর হয়, যদিও বা আনফর্চুনেটলি এটা এখন ফাংশনাল না বিভিন্ন কারণে, ওটার প্রথম প্রস্তাবনা নিয়ে যখন এটা আইসিটি থেকে আমরা প্রোগ্রাম আকারে 10 কোটি টাকার প্রোগ্রাম আকারে যখন আমরা পাশ করানোর জন্য আইসিটি থেকে আমরা পাশ করালাম, এটা ফিন্যান্সে যাবে পাশ করার জন্য বাজেটারি কমিটিতে, তখন আমি গিয়ে ওনার শরণাপন্ন হলাম। উনি আমাকে, এইটা আমার জীবনে আমি এটা বলি, এটা মানে উনি আমার রিলেটিভ হন, কিন্তু তারপরে উনি যা করেছেন, উনি সচিবালয়ের বাইরে একটা প্রজেক্টে পিডি হিসেবে ছিলেন। আমি যখন ওনাকে বললাম যে আমার এরকম একটা প্রোগ্রাম, এটা ইয়েতে ফিন্যান্সে পাশ হতে হবে, তখন উনি আমাকে বললেন আগামীকাল আপনি সকাল 9টার আগে আমার এখানে চলে আসবেন। উনি নিজে ড্রাইভ করে সচিবালয়ে ঢুকিয়ে দিয়ে আমাকে ওনার কলিগের রুমে বসিয়ে দিলেন, এবং ওই বাজেটারি কমিটিতে যিনি প্রধান থাকবেন ওনার সাথে এর আগের দিন রাত্রে কথা বললেন যে আমি যাব। ওনাকে আমি বুঝিয়েছি আমদাদ স্যারকে যে এই প্রোগ্রামটা, ইনকিউবেটরটা বিশ্ববিদ্যালয়ে এই জন্য দরকার। বাংলাদেশে বিশ্ববিদ্যালয় লেভেলে ইনকিউবেটরের প্রথম কনসেপ্ট গভর্নমেন্টকে আমি বোঝাতে সক্ষম হয়েছি। ওনার একজন মানুষ আমাকে ড্রাইভ করে বলে যে আমি ড্রাইভ করে ঢুকিয়ে দেবো আপনাকে, আপনি ঢুকতে অনেক লেট হয়ে যাবে, তখন আর ওনার সাথে মিটিং করতে পারবেন না। এবং বাংলাদেশের ইতিহাসে ফিন্যান্সে একটা প্রোগ্রাম 1 মাসের মধ্যে পাশ হয়ে বের হয়ে যাওয়া, সেটা হচ্ছে আমাদেরটাই মনে হয়, এর আর হয়নি এত দ্রুততার সাথে। সুতরাং এই মানুষগুলো যেখানে আছেন, এই গুণী মানুষগুলো, ওগুলোর কারণে সমাজে এরকম বিরাট উপকার হয়। আমরা সবসময় ওনার আদর্শিত থাকব। আমরা যাতে যেখান থেকে পারি, আমরা যাতে গণমানুষের সমাজের উন্নয়নের ক্ষেত্রে এরকম নিবেদিত প্রাণ থাকি। ধন্যবাদ। আপনাকে আরো একটু বলবো হচ্ছে যে আমি যেটা শুরুতে বলেছিলাম যে আসলে এই লোকটির একটা রাষ্ট্রীয় স্বীকৃতি দরকার, এটা আমি বারবার বলতে নিজেরই খারাপ লাগছে। এই 2টো বিশ্ববিদ্যালয়ের পেছনে যা নেপথ্য ভূমিকা আছে, উনি শিক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আপনারা যদি এই লবিস্ট হিসেবে যদি এই কাজটা করেন, লবিস্ট শব্দটা খুব খারাপ যদিও বা, কিন্তু আমি মনে করি যে এটা আমাদের দেশে করতে হয়, না জানালে অনেক সময় যৌক্তিক। আপনি যেভাবে আপনার এইগুলো বললেন, আমার কাছে মনে হয় যে ওনার জন্য আমাদের এখন একটা দায়িত্ব হচ্ছে যে আপনাদের মতো যারা আছেন, সংগঠন করেছেন, এই জিনিসটা জানাতে হবে মানুষকে যে 2টো বিশ্ববিদ্যালয়ের নেপথ্যের কারিগর হচ্ছেন উনি, এবং সেটার জন্য ওনাকে শিক্ষা এবং সংবাদপত্র বলেন, আপনার যেটাই বলেন, ওনার একটা আসলে এটি উনি ডিজার্ভ করেন, এবং ওনাকে এটা যদি আমরা দিতে না পারি তাহলে আমরা চট্টগ্রামবাসী হিসেবে খুব মানে নিজেদেরকে খুব অবদমিত মনে হবে আর কি। তো সেই ভূমিকাটা যদি আপনারা গ্রহণ করেন, আজকের এই আলোচনা থেকে যদি সেটাই থাকবে, আর সেটাই আপনার কাছে আমার অনুরোধ থাকবে, সেরকম একটা ভূমিকা আশা করি নেবেন। আমরা একটু এখন যাব হচ্ছে যে মৌলানা ওমর ফারুক সাহেবের কাছে, যে সিনিয়র
সাবেক সহসভাপতি, চিটাগং ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন। আসসালামু আলাইকুম। প্রথমে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই মহতি একটা অনুষ্ঠানে আমাকে কিছু বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। আমরা যদি বর্তমান 2024 সনে আছি, প্রাণী সম্পদ বিশেষ করে মাংসে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ, বরঞ্চ উদ্ধৃত থেকে যাচ্ছে। দুধও স্বয়ংসম্পূর্ণর প্রায় কাছাকাছি, আমাদের নীতি স্যার ভালো জানবেন, প্রায় কাছাকাছি। এটা যদি আমরা 1990 সনের দিকে যাই তাইলে এটা কোনো হিসাবে মিলবে না, কিন্তু আমরা কত পিছিয়ে ছিলাম। আজকে এই 90 সন থেকে 2024 সনে আমরা এত স্বয়ংসম্পূর্ণ মানসিক দিক দিয়ে এবং দুধের স্বয়ংসম্পূর্ণর একবারে কাছাকাছি যাওয়ার পিছনে আমি ক্ষুদ্র জ্ঞানে বলবো এটা পুরোটাই কৃতিত্ব আলহাজ ইউসুফ চৌধুরীর। কারণ 1990 সনে তখন যে পরিবেশ ছিল, এটা প্রান্তিক পর্যায়ে গরু পালন ছিল, বাণিজ্যিক গরু পালন, ব্যক্তির গরু পালন করা, শিক্ষিত সমাজ, ভদ্র সমাজে গরু পালন করা, এটা একটা অকল্পনীয় অসম্ভব একটা ব্যাপার ছিল। এবং টাকা দিয়ে খাঁটি দুধ পাওয়া যায়, এটা একটা অকল্পনীয় ব্যাপার ছিল। উনি যখন গরু পালার দিকে অগ্রসর হলেন, সাথে সাথে একদল তরুণ যুবককে উনি তৈরি করলেন, মানুষকে উৎসাহিত করলেন। সেই ধারাবাহিকতায় কথা বলতে অনেকক্ষণ বলতে হবে, সেই ধারাবাহিকতায় এইটার ব্যাপকতা চট্টগ্রাম না সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ছে। সেই দিক দিয়ে আমি বলবো স্বনির্ভর চট্টগ্রাম না, এই দিক দিয়ে স্বনির্ভর বাংলাদেশ ইউসুফ চৌধুরী বলতে হবে। আজকে সারা বাংলাদেশে যেটা ছড়িয়ে ছিটিয়ে গেছে, বিভিন্ন সংগঠন প্রত্যন্ত অঞ্চলে যে গরু পালার যে একটা রেওয়াজ হয়ে গেছে, এটা ইউসুফ চৌধুরী না হইলে আমার মনে হয় না বাংলাদেশে সম্ভব হইতো। এইভাবে মানুষ উৎসাহিত করেছেন, ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন করেছেন, এটার সফলতা এটা বলে শেষ করা যাবে না। বুকা মিছিল করছেন, যেটা এখানে দেখাইছিল। আমরা এখান থেকে জেলা প্রশাসক মানে ডিসি ইয়াতে কোর্ট বিল্ডিংয়ে উনি হেঁটে এই শরীরে আমার হাত ধরা ছিল, ঘামে সার্কার হয়ে যাচ্ছেন। আমি বললাম যে আপনাকে একটু গাড়ি টোটে, বললেন না বাবা তোরা পারলে আমি পারবো না কেন। এখানে আরেকটা কথা অত আলোচনায় কারণ সময় আসে নাই, চট্টগ্রাম জেলা পশু হাসপাতাল, যেটা কোতোয়ালি পশু হাসপাতাল, সেটা যখন পুনর্নির্মাণের প্রস্তাবনা আসছিল, এটা নিয়ে তোড়জোড় হচ্ছিল, এটা মনে হয় জেলা পরিষদ অথবা বাংলাদেশ ব্যাংকের সাথে একটা জায়গার একটা ঝামেলা ছিল, এটা নিয়ে ব্যাপক আলোচনা চলছিল, এখানে একটা পশু হাসপাতাল হওয়ার দরকার। কিন্তু আলহাজ ইউসুফ চৌধুরী সাহেব, ওনার ভিতরে আল্লাহ কি বিচক্ষণতা দিয়েছিলেন আমরা এখন হারে হারে টের পাচ্ছি। উনি কিন্তু এই আন্দোলনের সাথে জড়িত ছিল হাসপাতাল করার জন্য, কিন্তু আমাদের 2 জনের মুষ্টিমেয় শাহিদুল আলম কাদেরী, আমি এরকম আরো 2 জন, আমাদের আভ্যন্তরীণ আলোচনায় উনি একটা দ্বিমত করতেন, বলে তোমরা বাবা ভালো করে ভেবে দেখো, এরকম একটা গ্যাঞ্জাম এরিয়ায়, কোতোয়ালি মতো এরিয়া, কোর্ট বিল্ডিং এর সামনে বাংলাদেশ ব্যাংক, মানুষ গরু নিয়ে ওখানে চিকিৎসা করতে কেমনে যাবে? আমার মনে হয় এই জিনিসটা ঠিক হচ্ছে না। তখন থেকে উনি বলতো, যেহেতু ফজলেখার এখানে একটা কৃত্রিম প্রজনন কেন্দ্র আছে, ওখানে মুরগি খামার আছে, ওখানে একটা কিছু করা যায় কিনা তোমরা চিন্তা করে দেখো। আমরা সবাই বলতাম যে আপনি যদি এখন এই সমস্ত কথা বলেন তাহলে এই বিল্ডিংটা তো হবে না। এখন দেখতেছি পরবর্তীতে ওনার কথাটাই সঠিক হইলো, ওই বিল্ডিংটা বিল্ডিং এ থেকে গেছে, ওখানে কিন্তু কেউ পশু নেয় না, চিকিৎসার জন্য যায় না। উনি যেটা বলছেন সে জায়গায় একটা ভেটেরিনারি হাসপাতাল কলেজ হয়েছিল, সাধারণ হাসপাতাল। এটা ওনার জীবনের সফলতার একটা বড় একটা দিক আমি দেখতেছি। এরকম কথা বলতে গেলে আমার অনেক আছে। ভেটেরিনারি কলেজ হয়েছে পরে ভার্সিটি, যেদিন কোতোয়ালি পশু হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপিত হচ্ছে, সেই রাতে প্রথম আলোচনা আসছে একটা হাসপাতাল দিয়ে চট্টগ্রামের পশু চিকিৎসার জন্য যে প্রয়োজনীয়তা, একটা হাসপাতাল দিয়ে সম্ভব না, এটার জন্য দরকার আরো অন্য কিছু, একটা কলেজ হওয়া দরকার। সেই থেকে উনি কলেজ করার পিছনে এই বয়সে উঠে পড়ে লেগেছেন। বিরক্ত বোধ করেন না কোনো সময় মানুষের দূরে যেতে। ওনার সাথে আমরা প্রত্যেকটা পদক্ষেপে দেখছি, আমি এটা বলে শেষ করা যাবে না। ওনার সফলতার আমি একটা বড় সফলতা দেখলাম, উনি একটা কথা বলতেন, যেই সমাজে যদি সেবা করে তাইলে ওনার জানাজায় মানুষ বেশি হয়, একটা বড় জানাজা হইতে পারে। কি আল্লাহর শান, আল্লাহর মর্জি, এমন একটা জানাজা ওনাকে আল্লাহ দিলেন, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, বড় জানাজা ওনাকে আল্লাহ নসিব করছেন। একটু আলোচনায় আসার জন্য অনুরোধ করছি মোহাম্মদ ইব্রাহিম সাহেবকে, সিনিয়র ভাইস চেয়ারম্যান, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম পরিষদ। আসসালামু আলাইকুম। আমি আজকে স্মরণ সভায় ওনাকে স্মরণ করতে গিয়ে একটা জিনিস বলি, জনাব ইউসুফ চৌধুরী সাহেব একটা ব্যক্তি না, সৎ ব্যক্তি বললে আমি আমার ভালো লাগবে না। ওনার মধ্যে সৎ ব্যক্তি, গ্রহণযোগ্য ব্যক্তি এবং অমায়িক আদর্শবান ব্যক্তি এই সমাজের মধ্যে বিরল। আমি যাদের সাথে মিশেছি তাদের মধ্যে ইউসুফ চৌধুরী মানে মানবপ্রেমিক হিসাবে আমার দৃষ্টিতে
মানে সবচাইতে ঊর্ধ্বে 1 নম্বরের স্থান দিয়ে ওনাকে। তো জনাব ইউসুফ চৌধুরী সাহেব বিগত জীবনের মধ্যে উনি ভেটারনিটি কলেজের প্রতিষ্ঠা করেছেন, সেটা আপনারা সবাই জানেন। তারপরে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি সম্বন্ধে তিনি উপলব্ধি করতে পারছিলেন যে মনে প্রাণে চট্টগ্রামের প্রতি বিমাতাসুলভ আচরণ হয়েছে। আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন দেশে ছিলাম, বিভিন্ন দেশের মধ্যে আমি দেখেছি চট্টগ্রামবাসীকে কেউ পছন্দ করতো না, যার কারণে আমি বাহরাইনের মধ্যে চট্টগ্রাম সমিতি করেছি, পাকিস্তানের মধ্যে করাচির মধ্যে চট্টগ্রাম সমিতি বিগত 11 বছর ধরে। তারপরে আফগানিস্তানেও আমি বিভিন্ন সময় চট্টগ্রামের লোকদেরকে নিয়ে চট্টগ্রামের উন্নয়নের ব্যাপারে কাজ করেছি। ভারতে কিছুদিন ছিলাম, ওখানেও কাজ করেছি। এরপরে যখন বাংলাদেশে আসলাম 1984 সালে, বাহরাইন থেকে ফিরে আসলাম, তখন দেখলাম যে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির প্রতি বিমাতাসুলভ আচরণের কারণে SM জামাল উদ্দিন এবং ইউসুফ চৌধুরী সাহেবের পরামর্শে অনেকের সহযোগিতায় এই বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি 1988 সালে, এরপর থেকে জনাব ইউসুফ চৌধুরী সাহেব প্রতিটি কাজে যেখানেই চট্টগ্রাম উন্নয়ন নেই সেখানে SM জামাল উদ্দিন ইউসুফ চৌধুরী সাহেব হাজির। এবং ইউসুফ চৌধুরীর অবদান চট্টগ্রামবাসী কোনোদিন ভুলতে পারবে না। যাই হোক, আমরা একদম আলোচনা শেষের দিকে। এখন আমাদের ধন্যবাদ সূচক বক্তব্য রাখবেন দৈনিক পূর্বখানের সম্পাদক ডক্টর রমিজউদ্দিন চৌধুরী। হি ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট, আপনি আর কি চিন্তা করতে পারবেন না। সো আমার আব্বার আর কি এই ইয়েটা ছিল না ছেলে পেলেদের প্রতি আর কি। হ্যাঁ, ইট ইজ। এবং আমার মা বলতো, যখন আমি তো ওনাকে নিয়ে প্রায় আর কি সিঙ্গাপুরে থাকতাম, যাওয়া আসা করতাম, আমি আসলে আমার আম্মা বলতো যে সারা রাত তোর আব্বাকে উঠে কাঁদতো আর আল্লাহর কাছে বলছে আমার মৃত্যুর আগে আমার ছেলের মৃত্যু দিও না। এবং ফাইনালি আর কি ইট হ্যাপেন দ্যাট হি লেফট বিফোর তসলিম ভাই। এটা হলো ওনার আর কি একটা অন্য জগতের ওনার ইয়ে আর কি, যে তখন আর কি ফাইন্যান্সিয়াল আর কি ব্যাপারটাও উনি আর কি মানে কোনোভাবে আর কি ইয়ে করে নাই। লেট ইট গো, লেট ইট লিভ ফর হিম। এটা একটা বিরাট একটা চ্যালেঞ্জ। আমি বলি যে আর কি আমার আর কি জীবনে আর কি 2টা ওয়ার্ল্ড ওয়ার আমি ইয়ে করছি, 2টা ওয়ার্ল্ড ওয়ার। একটা ওয়ার্ল্ড ওয়ার হলো আমার বড় ভাইকে নিয়ে, আর একটা ওয়ার্ল্ড ওয়ার আমার মেজো ভাইকে নিয়ে। বড় ভাইয়ের ওয়ার্ল্ড ওয়ার ছিল আর কি 23 ইয়ার্স লেন্থ, আমার মেজো ভাইয়ের ওয়ার্ল্ড ওয়ার ছিল অনলি 24 আওয়ার্স। এটাই হলো আর কি। হ্যাঁ, যাই হোক, আব্বা ওয়াজ আর কি একটাতে ছিল আব্বা, আর একটাতে আর কি আব্বা ছিল না, আমরাই আর কি ম্যানেজ করছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ টু অল অফ ইউ আর কি ইউ হ্যাভ আর কি আসছেন। এবং আই ওয়াজ ভেরি পার্টিকুলার ইন সিলেক্টিং আর কি হু আর দ্য পিপল আর কি উইল টক আর কি, যারা আব্বার সংস্পর্শে আসছেন আর কি। হ্যাঁ, আর আমি এটা জানতাম ইয়ে মুসলিম ভাই আর কি ডাইরেক্ট কন্ট্যাক্টে আসে নাই, বাট আর কি ভাবলাম যে আর কি খদলপুর তো আমার ডাকো দিয়ে না। হ্যাঁ হ্যাঁ, বছর আর কি। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর অল অফ ইউ। এখন আর কি ডেয়ারি ফার্মের আর কি যারা ওনার সাথে ছিল ইয়েতে, যেমন ফারুক ভাইয়ের উপরেও আরও অনেকে ছিল যারা নাই, কিন্তু না নাই এটা। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ।